এইচএসসি 24 ব্যাচের যারা আছো সবাইকে আমাদের আজকের যে লাইভটা সেটা স্বাগতম জানাচ্ছি। তো যারা হচ্ছে এইচএসসি 24 ব্যাচ এবং আলিম 24 ব্যাচের সায়েন্সের আছো, মূলত আজকের লাইভটা তাদের জন্য। যারা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি এই টার্গেট নিয়ে হচ্ছে যে অ্যাডমিশনের প্রিপারেশনটা নিতে চাও, মূলত সেই প্ল্যান এবং এই প্রিপারেশন রিলেটেড কথাবার্তাগুলোই আজকে তোমাদের সাথে আমরা শেয়ার করব। এবং বাকি তোমাদের যেই জানার মতো প্রশ্নগুলো, যে রেজাল্টের ব্যাপারে একটা কনফিউশন আছে তোমাদের, তারপর বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য যেই টার্গেটটা থাকে বা ন্যূনতম যোগ্যতা থাকে সেটার ব্যাপারে কিছু কোয়েশ্চেন আছে, পাশাপাশি তোমার টার্গেটটা কিসের উপর, এগুলোর উপর ভিত্তি করে তো সেট করবা। তো সেই জন্য আমরা এই রিলেটেড যেই গাইডলাইনগুলো আছে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, এবং আমরা আসলে কীভাবে প্ল্যান করতেছি যাতে তোমাদের অ্যাডমিশনের যে প্রিপারেশনটা সেটা বেস্ট ওয়েতে নিতে পারো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু হচ্ছে যে মোটামুটি কালকেই একটা ঘোষণা চলে আসছে যে তোমাদের এই বছরের বাকি যে পরীক্ষাগুলো সেগুলো আর হচ্ছে না, এই জন্য আমরা মনে করি যে এখন থেকে তোমার যেই চিন্তাগুলা বা যেই ডিরেকশনগুলো সব কিছুই অ্যাডমিশন রিলেটেড ফোকাসড হওয়া উচিত। তো আমাদের টার্গেট থাকবে এটাই, যে তোমাদের যেই প্রশ্নগুলো আছে আমাদের কাছে বা কনফিউশনগুলো আছে বা আমরা তোমাদের জন্য যেভাবে সুন্দর পরিকল্পনাগুলো করছি সেগুলো শেয়ার করার। তো চলো তাহলে আমরা হচ্ছে শুরু করি। আমরা তাহলে হচ্ছে যে বাকি ভাইয়েরাও আস্তে আস্তে আসবেন এবং যখন যেটা আমরা তোমাদের জন্য শেয়ার করা বা বলা উচিত সেটা আমরা বলে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সো প্রথমেই একটু তোমাদের সাথে বলে নিই যে আজকের এই যে আমরা যেই কথাবার্তাগুলো বলবো সেগুলা কিন্তু তোমাদের কাছ থেকে আমরা বিভিন্ন প্রশ্ন অলরেডি আমাদের পেজে বা ব্রাঞ্চগুলোতে পেয়েছি, সেটার উপর ভিত্তি করে আমরা এই প্রশ্নগুলো তৈরি করেছি এবং সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি লাইভ চলাকালীন যদি তোমাদের কোনো কমেন্ট আসে সেগুলো আমরা দেখার চেষ্টা করব এবং সেখান থেকেও আমরা আনসার দিয়ে দিব। তো জাস্ট তোমাকে শুরুটা একটু করার জন্য আমি যদি ছোট্ট করে একটু বলি যে একটা বেশ ভালো র্যান্ডম পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু এতদিন তোমরা চলে আসছো, এবং যেই সিচুয়েশানগুলো আসলে তোমরা ফেস করছো সব মিলে আসলে মেন্টালি পড়াশোনা থেকেও অনেকের হয়তো এই যে দূরত্বটা অনেক বেড়ে গেছে এই কয়দিনে। তার উপর এটাও আমরা বুঝি যে একটা এক্সামের মেন্টাল প্রিপারেশান যেমন থাকা দরকার কোনো একটা রুটিন ওয়াইজ যখন হয় সেটার জন্য চিন্তাভাবনা একরকম থাকে, আর সেটা যখন বারবার ডেটটা বিভিন্ন কারণে শিফট হয়ে যায় তখন কিন্তু ডেফিনেটলি প্রিপারেশান বলো বা মানসিকতা বলো সব মিলে কিন্তু বিভিন্ন একটা অবস্টেকল চলেই আসে। তো সেই ক্ষেত্রে সিচুয়েশান যেমনটা চলে আসছে সেটা নিয়ে তো আমাদের আর কারো আলাদা করে কিছু করার নেই, সেটা সবার জন্যই সেম। বাট আমরা মনে করি যেহেতু অ্যাডমিশন টেস্ট যে কোনো ইউনিভার্সিটির কথাই বলি না কেন, মেডিকেল হোক, ইঞ্জিনিয়ারিং হোক, ভার্সিটি হোক, তোমার টার্গেট যেমনই থাকুক, যেহেতু তোমার সেটার জন্য বসতেই হবে, যেহেতু অ্যাপিয়ার করতেই হবে, এই জন্য এখন তোমার মেন্টালিটিটা ওরকম হওয়া উচিত যে না, আমি তাহলে অ্যাডমিশনের সুযোগটা যদি পাই এটাকে আমি কিভাবে বেস্ট ওয়েতে কাজে লাগাবো, আর তার জন্য দরকার হচ্ছে একটা বেস্ট প্রিপারেশান। এবং একটু যদি খেয়াল করো, যেটা বলতেছিলাম যে অনেক দিন ধরেই তোমরা হয়তো এই যে মূলধারার যে পড়াশোনা সেটার সাথে হয়তো তোমরা টাচে নাই, কারণ দেখা গেছে যে প্রায় মাসখানেক আগে থেকেই যখন পরীক্ষা পিছানো শুরু করলো হয়তো তুমি লাস্ট ফিজিক্সটা খুব ভালো মতো পড়ছিলা আর কেমিস্ট্রি এক্সামের প্রিপারেশান নিচ্ছিলা, তখনই কিন্তু কেমিস্ট্রি এক্সাম ক্যান্সেল হলো এবং এরপর ম্যাথ আর বায়োলজি খুব একটা ভালো মতো অনেকেই কিন্তু পড়ার কথা না। তো অনেক দিন ধরেই কিন্তু এই পড়াশোনাগুলো থেকে দূরে আছো। তো এই জন্য অ্যাডমিশন যখনই শুরু হোক না কেন তোমার কিন্তু আগে থেকে পড়া আজকে থেকে শুরু করে না দাও বা কালকে থেকে শুরু করে দাও এরকম করতে হবে না, কিন্তু এই যে একটা ওয়ার্ম আপের কথা যদি বলি সেইটার জন্য কিন্তু নিজেকে এখন থেকে মেন্টালি প্রিপেয়ার করতে হবে। তো ওই কারণেই, এবং আমরা দেখলাম যে তোমাদের দিক থেকেও কোয়েশ্চেনগুলো ঠিক যখন কালকে রেজাল্টের ব্যাপারটা আসলো যে এরকম পরবর্তীতে রেজাল্ট দেওয়া হবে বা হচ্ছে যে এখন আর পরীক্ষা হবে না, তোমাদের দিক থেকেও যে কোয়েশ্চেনগুলো দেখলাম আমরা যে না তোমরা এখন অ্যাডমিশনের ব্যাপারে জানতে চাচ্ছ যে ভাইয়া তাহলে ক্লাস কবে শুরু করবেন আপনারা, বা কীভাবে হচ্ছে আমরা এখন প্রিপারেশন নিব, বা কিছু বুঝতেছি না কীভাবে আবার পড়ায় মনোযোগী হব। তো সেগুলোর উপর ভিত্তি করে আজকে আমরা লাইভটা আয়োজন করলাম। তো চলো আমরা হচ্ছে যে ফার্স্টে এখানে একটা তোমাদের অনেক বেশি আসে একটা কোয়েশ্চেন যেটা সাবজেক্ট ম্যাপিং নিয়ে। তো এটা হচ্ছে যেহেতু এই বছর কেমন হবে সেই ব্যাপারে এখনও কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা আসে নাই, সেটা কিন্তু আজকে মাননীয় শিক্ষা উপদেষ্টা উনিও বলেছেন যে এটা এখনও ফাইনাল করা হয় নাই, বিভিন্ন পরিস্থিতি বিবেচনায় এটা বিভিন্নভাবে সিদ্ধান্ত আসতে পারে। বাট তাও যেহেতু 2020-21 সালে মোটামুটি সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমেই রেজাল্টটা দেওয়া হয়েছিল, তো আমি হচ্ছে এখন তোমাদের অন্তর ভাইয়া আর আসিফ ভাইকে একটু রিকোয়েস্ট করবো যে ভাইয়ারা তাদের এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে যাতে একটু শেয়ার করে তোমাদের সাথে যে এবছরে আসলে কি ওদের জন্য বলার জন্য থাকবে। থ্যাংক ইউ ভাইয়াকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো তোমাদের এইচএসসি 24 ব্যাচে তোমাদের গতকালকেই সিদ্ধান্ত আসছে যে তোমাদের যে এইচএসসি এক্সামটা এই এক্সামটা বাতিল হয়ে গেছে। তো তোমাদের এই সিচুয়েশনের সাথে সবচেয়ে বেশি যারা রিলেট করতে পারে সেটা মানে আমাদের ব্যাচ। এইচএসসি 20 সালেও ঘটনাটা সেম ঘটছিল, তবুও ওই সময় যে সিচুয়েশন ছিল কোভিডের কারণে হচ্ছে তোমার ওই এক্সামটা বাতিল হয়েছে। তো আমাদের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছিল সেটা হচ্ছে যে আমাদের এইচএসসি এর যে রেজাল্টটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে এসএসসি এবং জেএসসি এর মার্কের উপর ভিত্তি করে। আমি যদি হচ্ছে একটু তোমাদেরকে পার্সেন্টেজটা বলি, তাহলে আমাদের ওই সময় যেই পার্সেন্টেজটা ছিল
সেটা হচ্ছে আমাদের এসএসসি এর উপর ছিল 75% এবং আমাদের জিএসসি এর উপর ছিল 25%। তো এটা ছিল হচ্ছে 2020 সালে, 2020 এইচএসসি ব্যাচ সেই সময়। তো এটা হচ্ছে আমাদের সময় এই অবস্থাটা ছিল যে আমাদের এসএসসি থেকে 75% মার্কস নেওয়া হয়েছে এবং জিএসসি থেকে 25% মার্কস নেওয়া হয়েছে। এরপর হচ্ছে আমাদের এইচএসসি রেজাল্টটা সেখান থেকে দেওয়া হয়েছে। তোমাদের সাথে হুবহু ঘটনা সেই মিলে যায় না, কারণ তোমরা অলরেডি কিছু এক্সাম দিয়ে ফেলছো, বাট কিছু ক্ষেত্রে আমাদের মিলে যায়। তো এখন তোমাদের ক্ষেত্রে যে এক্স্যাক্টলি সেম কাজটাই করা হবে এটা সিউরিটিতে বলা যায় না। তো এখন আসিরদের ক্ষেত্রেও কিছুটা সাবজেক্ট ম্যাপিং করা হয়েছিল। তো আসির যদি তোমারটা শেয়ার করতে। থ্যাংক ইউ ভাইয়াকে। আসলে আমাদের সময় যে ব্যাপারটা হয়েছিল, দ্যাট ইজ 2021 সালে যে ঘটনাটা হয়েছিল সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা বায়োলজি, মেইন যে 3টা সাবজেক্ট ছিল সেই 3টা সাবজেক্টের উপর আমাদের কিন্তু পরীক্ষা হয়েছিল। তো এই 3টা সাবজেক্টের উপর আমরা যে পরীক্ষাগুলো দিই, ওই 3টা সাবজেক্টের পরীক্ষার যে নাম্বারটা সেটাকে কিন্তু ডিরেক্টলি কাউন্ট করা হয়েছে। আমরা যদি স্পেসিফিক্যালি বলতে চাই, আমাদের সময় আসলে 32 মার্কের পরীক্ষা হয়েছিল এই 3টা সাবজেক্টের উপর। সো এই 32কে পরবর্তীতে 100-তে কনভার্ট করে ওই 3টা সাবজেক্টের মার্ক কিন্তু দেওয়া হয়েছে। তাহলে ভাই বাকি সাবজেক্টগুলোর কি অবস্থা হয়েছে? বাকি সাবজেক্টগুলোর পরীক্ষা যেহেতু হয় নাই, বাংলা, ইংলিশ, আইসিটি এগুলোর পরীক্ষা কিন্তু 2021 ব্যাচে হয় নাই। তাহলে সেক্ষেত্রে আমাদের পূর্ববর্তী যে বোর্ড পরীক্ষাগুলো ছিল সেই বোর্ড পরীক্ষাগুলো থেকে নাম্বার ম্যাপিং করে আমাদের রেজাল্টটা কিন্তু কম্বিনেশন করা হয়েছে। তো এইভাবে অ্যাকচুয়ালি আমাদের রাইট। তো মানে আসলে ওদের এখন যে সিচুয়েশন, এটা পুরোপুরি ইউনিক একটা সিচুয়েশন, এটা এমন আগে কখনো হয়েছে এমন না। বাট আচ্ছা, আরেকটা ইনফরমেশন একটু দিয়ে রাখি যে আমাদের ক্ষেত্রে এসএসসির একটা পার্থক্য আছে, সেটা হলো যে আমাদের সময় এসএসসি কিন্তু তখন আবার খুব নর্মাল সিচুয়েশন হিসেবে হয়েছিল। তো আমাদের এসএসসিতে যেই রেজাল্টটা ছিল, তোমাদের ব্যাচে এসএসসিতে কিন্তু শর্ট সিলেবাসে হওয়ার কারণে এবং 50 মার্কে হওয়ার কারণে এই নাম্বারটা কিন্তু বেশ ভালো মতো ডেভিয়েট করছে। আমাদের সময় যেখানে জিপিএ 5 পাইছিল হচ্ছে প্রায় 1,11,000 এবং পার্সেন্টেজটা হচ্ছে আমি যদি দেখে নেই, পার্সেন্টেজটা প্রায় 5.49%, মানে 5.5% আর কি জিপিএ 5 পাইছিল। আর তোমাদের সময় যেহেতু কম মার্কের উপর এক্সামটা হয়েছিল, তোমাদের বেলায় কিন্তু এসএসসির জিপিএ নাম্বারটা অনেক বেশি, সেটা ছিল প্রায় 2,70,000-এর মতো এবং সেটা দাঁড়ায় হচ্ছে টোটাল স্টুডেন্টের 13.46%। তুমি বুঝতে পারছো নাম্বারটা অনেক অনেক বেশি। তো তোমাদের ক্ষেত্রে এক্স্যাক্টলি সাবজেক্ট ম্যাপিং কোন পদ্ধতিতে করা হবে, 20 সালে একভাবে করা হয়েছিল, 21 সালে আরেকভাবে করা হয়েছে। তো এখন তোমাদের ক্ষেত্রে সেটা আসলে বোর্ড থেকে ডিসিশন দিলে এক্স্যাক্টলি আমরা জানতে পারবো। তো এখন আমরা হচ্ছে একটু ভাইদেরকে ডেকে নেই, এরপরে হচ্ছে মেডিকেল নিয়ে হচ্ছে যদি আমাদের রাহাত ভাই এবং শাওন ভাই যদি আমাদের একটু বলেন যে হচ্ছে। ধন্যবাদ অন্তরকে। এখন যেহেতু আসলে অ্যাডমিশন এক্সামটা তো আসলে কম্পিটিটিভ, এ প্লাস যেমন অন্তর বলে গেল তোমাদের এসএসসিতে ছিল 2,70,000, তো আমাদের তো আসলে এত ছেলেমেয়েদের সবাইকে সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজ বা ভার্সিটিগুলা বা বুয়েট বা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটগুলোতে ভর্তি করার সুযোগ নেই। মানে অ্যাডমিশন এক্সাম দিতেই হবে, এটা একটা কম্পিটিটিভ এক্সাম। তো এটার জন্য একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্টস, তোমাদের অনেকেরই টার্গেট থাকে মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজগুলোতে পড়ার। তো আমরা যদি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তির যে ক্রাইটেরিয়া সেটা একটু দেখে নিই। এটাতে হচ্ছে এসএসসি এবং এইচএসসি দুইটা মিলায় মিনিমাম জিপিএ 9 থাকতে হবে, দুইটা মিলায় আর কি। এবং এইচএসসির যে বায়োলজি, যেটা আসলে তোমাদের হয় নাই, এবং এটাতে ন্যূনতম জিপিএ 4 থাকতে হবে। এটা গত বছরের সার্কুলারটা। এবার কি হবে আসলে, যখন সার্কুলার হবে বা সেটা কবে হতে পারে, পরীক্ষা কবে হতে পারে, এগুলো নিয়েও আমরা কথা বলবো, তখন বোঝা যাবে। তবে এই ফরম্যাটটা মোটামুটি অনেক বছর ধরেই চলে আসছে, এটা এরকমই থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এটা হচ্ছে তোমাদের এসএসসিতে যে জিপিএটা ছিল এটাকে আমরা 15 দিয়ে মাল্টিপ্লাই করি। তো আমরা ধরে নিচ্ছি অনেকেরই হয়তো এখানে এসএসসিতে জিপিএ 5 ছিল, তো তাহলে এখানে তোমাদের এই 75 এটা মোটামুটি হয়ে গেছে সবারই আর কি। আর এইচএসসির যে জিপিএটা, এটাকে আমরা মাল্টিপ্লাই করি হচ্ছে 25 দিয়ে। এখন এটাও যদি সবার 5ই থাকে তাহলে এখানে ধরো 75 আর এখানে 25 হলে এটা হচ্ছে 125, টোটাল হচ্ছে 200। মানে মেডিকেল অ্যাডমিশন বা ডেন্টাল অ্যাডমিশন টেস্টের জন্য এসএসসি বা এইচএসসির স্কোরিংয়ের ভ্যালুটা হচ্ছে 200। এখানে আরেকটা নোট হচ্ছে যে জিপিএ 5 মিনস জিপিএ 5ই, এখানে গোল্ডেন, সিলভার, ডায়মন্ড এগুলোর কোনো আলাদা কোনো সিগনিফিকেন্স নাই, মানে কোনো রকমে জিপিএ 5 পেলেই হইছে। তো এটা গত বছর সহ আরও অনেক বছর ধরেই চলে আসছে। এবছরও মানে কী হবে বলাটা অনেকটাই আনসার্টেইন, তবে এটা হওয়ার সম্ভাবনাই বেশি স্কোরিংয়ের ভ্যালুটা। আর আমরা যে ভর্তি পরীক্ষাটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে দেখি বা ডেন্টাল অ্যাডমিশন টেস্টে দেখি, ওখানে 100টা এমসিকিউ থাকে, প্রতিটা ভুল উত্তরের জন্য 0.25 করে নেগেটিভ মার্কিং থাকে। মানে হচ্ছে প্রতিটা ভুল উত্তরে 0.25, 4টা ভুল দেখা গেলে 1 মার্ক করে কাটা যাবে। তাহলে এই যে স্কোরিংয়ের 200 আর ভর্তি পরীক্ষার 100, টোটাল 300। এই 300 নাম্বারের ভেতরে স্কোরটার উপরে বেস করে
তোমাদের চয়েসের উপর ভিত্তি করে তোমাদেরকে বিভিন্ন সরকারি বা মেডিকেল ডেন্টাল কলেজগুলোতে ভর্তির সুযোগ দেওয়া হবে। আর যারা সেকেন্ড টাইমার আছে তাদের হচ্ছে 5 মার্ক কেটে নেওয়া হয় এই 200 থেকে, এবং যারা কোনো সরকারি মেডিকেল বা ডেন্টালে ভর্তি হয়ে আছে অলরেডি, তারা যদি আবার পরীক্ষা দিতে যায় তাদের 10 নম্বর কেটে নেওয়া হয়। এটা গত বছরেই 10 করা হয়েছে, তার আগের বছরগুলোতে এটা 7.5 ছিল আর কি। তো এই হচ্ছে মোটামুটি মেডিকেল ভর্তি পরীক্ষার ফরম্যাট। আমি যদি রাহাতের কাছে একটু জানতে চাই যে আমাদের সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজ প্রিপারেশনটা নিবা, তখন কিন্তু তোমাকে এই মেডিকেল অ্যাডমিশন টেস্ট যেটা হয়, ডেন্টাল অ্যাডমিশন টেস্ট যেটা হয়, তার সাথে আর্মি মেডিকেল কলেজ, এফএমসি, সবগুলোর প্রিপারেশনের প্যাটার্নটা না একই রকম। সো তুমি এক প্রিপারেশন দিয়েই মানে এই আলটিমেটলি সবগুলা পরীক্ষা থেকে তুমি ক্র্যাক করতে পারবা। আর আমরা বিগত কয়েক বছরের যে সার্কুলার দেখে থাকি এটা অলমোস্ট কিন্তু সেম। ভাই অলরেডি এটা আগে বলছেন, তবে আমি তোমাদের সাথে এখানে আরেকটু যোগ করতে চাই যে এখানে যে এইচএসসি জিপিএর কথা, এইচএসসি বায়োলজির জিপিএর কথা বলা আছে 4, এটা কিন্তু খুব রিসেন্ট চেঞ্জ আসছে। এটা 2022 সাল থেকে চেঞ্জ আসছে। কিন্তু আমরা যদি 2020, 2021 তারও যদি আগে চিন্তা করি, এটা কিন্তু তখন 3.5 ছিল। যেহেতু এখন পরিস্থিতিটা একটু পরিবর্তনশীল, বা একটু যেহেতু অনেক কিছু স্থিতিশীল হওয়া এখনো পর্যন্ত বাকি আছে, কিন্তু আমরা এটা প্রেডিক্ট করতে পারি সার্কুলারটা কিন্তু এর চাইতে বেশি অন্যদিকে যাওয়ার কিন্তু সুযোগ নাই। মোটামুটি এটাই এস্টাবলিশড একটা সার্কুলার, এবং মেডিকেলে এটাই অনেক দিন ধরে চলে আসছে। সো আমরাও প্রেডিক্ট করতেই পারি যে এরকমভাবেই কিন্তু তোমাদেরও সার্কুলারটা আসবে। সো তোমরা যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিবা বলে চিন্তা করেছো, তোমরা আপাতত আমরা সাবজেক্ট ম্যাপিং সম্পর্কে কথা বলেছি এর আগে, এখন তোমাদের কি করা উচিত সেটাও কথা বলেছি, সামনে কি করতে হবে সেটা আমরা কথা বলবো। তবে আমি এতটুকু বলতে চাই যে যেহেতু এখন এইচএসসি পরীক্ষা রিলেটেড একটা ডিসিশন চলেই আসছে, সো আমাদের এখন সামনে ফোকাস করার কথা যে আমরা অ্যাডমিশন টেস্টে কি করব। তো এটা কিন্তু কোনোভাবেই ভাবার সুযোগ নাই যে অ্যাডমিশন টেস্টে তোমার কোনো না কোনোভাবে কোনো ধরো সিলেবাস শর্ট করা বা পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করা, এগুলো হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। সো যারা ডিসিশন নিয়েছো, যার যার ডিসিশনটাতে এখনো পর্যন্ত স্ট্রিক্ট থাকো, বা ডিসিশন নিতে যদি অসুবিধা হয়, আমরা তো আজকে আমাদের এই লাইভ সেশনটাতে তোমাদের জন্য অন্যান্য যেই তোমাদের হেল্প করার জন্য যতটুকু যা কিছু বলার দরকার ইনশাল্লাহ বলবো। আচ্ছা, আমরা যে 100টা এমসিকিউ এর কথা বলেছিলাম, এখানে প্রশ্নগুলো মেইনলি থাকে হচ্ছে বায়োলজি থেকে 30টা, কেমিস্ট্রি থেকে 25টা, ফিজিক্সে 20টা, ইংলিশে 15টা, জেনারেল নলেজে হচ্ছে 10টা। তো ছেলেমেয়েদের মধ্যে অনেক কিউরিসিটিও থাকে। রাহাত যদি একটু বলে দিতা যে আমরা সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে যে 5,500-এর মতো সিটের কথা বললাম, তো এই 200 আর এই 100, 300-র মধ্যে আসলে কেমন মার্কস পেলে অ্যারাউন্ড ওরা একটা সরকারি মেডিকেল বা ডেন্টালে চান্স পেতে পারে? এটা তো আসলে মানে একেবারে কনফার্ম কিছু না, তারপরে ওরা একটা আইডিয়া যাতে রাখতে পারে। এই রিলেটেড আমরা ওদেরকে আরো সামনে অনেক গাইডলাইন দিব, মানে কোন বছর কতটুকু নাম্বার হয়েছিল, এটা তো আসলে কোশ্চেনের উপর ডিপেন্ড করে। তো আমরা ভাই আজকের এই লাইভ সেশনটাতে ওদেরকে এত ডিটেইলসে না গিয়ে আশা করি সামনে আমরা আরো অনেকগুলো লাইভ সেশন নিব এই রিলেটেড। আচ্ছা, আমরা তাহলে এরপরে হচ্ছে ঢাকা ভার্সিটি এবং বুয়েট বা বাকি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটগুলোর পরীক্ষার ফরম্যাটদের বলার জন্য তোমাদের বাকি ভাইয়াদেরকে ডেকে নিচ্ছি। আচ্ছা, আমরা এখন একটু ইঞ্জিনিয়ারিং যে ভর্তি পরীক্ষা আমাদের সেটা যদি দেখি, মেডিকেলটা তো দেখলামই আমরা, এবার যদি হচ্ছে একটু ইঞ্জিনিয়ারিং যে ভর্তি পরীক্ষাগুলো সেগুলো নিয়ে, এগুলো তোমরা অনেকে জানো, প্লাস আমাদের ওয়েবসাইটে হচ্ছে যে তুমি তথ্য কণিকাও পেয়ে যাবে, একদম ডিটেলসে সব কিছু দেওয়া আছে। তো ভাইয়া যেটা শুরুতেই বলতেছিলাম যে মেন্টালি প্রিপেয়ার্ড হওয়ার ব্যাপারটা, তুমি আজকে বা কালকে এই 2-1 দিন একটু এই যে বিভিন্ন ইউনিভার্সিটির যে ভর্তি পরীক্ষার সিস্টেম সেগুলো একটু দেখতে পারো, বা মিনিমাম যে ক্রাইটেরিয়া সেগুলো একটু দেখতে পারো, দেখে নিজের মতো একটু বোঝার চেষ্টা করো যে না তোমার জন্য আসলে কোনটা সুইটেবল হবে, যারা এখনও ডিসিশন নাও নেই। এমনিতে যদি বলি, খেয়াল করো আমাদের এই যে বুয়েটের ক্ষেত্রে এসএসসির জন্য 4, এইচএসসির জন্য 5 এরকম একটা রিকোয়ারমেন্ট থাকে। এটা আমরা হচ্ছে বিগত বছরের যেই 2023 সালে সেটার উপর ভিত্তি করে বললাম, বাট আবারও বলতেছি যেহেতু এই বছর অনেক কিছুই ডিফারেন্ট, সিচুয়েশনগুলো অনেক রকমভাবেই চেঞ্জ হচ্ছে, এই জন্য এগুলোতে পরিবর্তন আসতেই পারে। এখনই এগুলো ধরে নিয়ে কিছু করতে বলতেছি না, বাট তুমি অ্যাটলিস্ট একটা আইডিয়া রাখার জন্য। যেমন বুয়েটে কিন্তু তোমার প্রিলি হয়, রিটেন হয়, প্রিলিটা এমসিকিউ 100 নম্বরের হয়, যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টার উপর থাকে 33টা, আর ম্যাথে 34টা থাকে, আর এই যে রিটেনের ক্ষেত্রে তোমার 400 নম্বরের হয়। তো দেখা যায় যে প্রিলিতে
ওই গত বছর 18,000 পরীক্ষা দিতে পারছে, আর 2020 সালে যখন তোমার রেজাল্টটা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দেওয়া হয়েছিল ওই বছর 24,000-এর মতো সুযোগ দেওয়া হয়েছিল। তো জাস্ট সংখ্যাগুলো একটু বললাম যাতে তুমি একটু ধারণা নিতে পারো যে আসলে কেমন হতে পারে, কারণ বুয়েটের পরীক্ষা যেহেতু বুয়েট ছাড়া অন্য কোথাও হয় না, ওই জন্য এই ক্যাপাসিটিটা একটু লিমিটেড, মানে চাইলেই 50-60,000 নেওয়াটা একটু টাফ, বা এত বেশি সংখ্যা নিতে চাইলে তখন কয়েকদিনে পরীক্ষা নিতে হবে, তখন আবার কোয়ালিটি নিয়ে একটা প্রশ্ন চলে আসে। এটা একটু ধারণা দিলাম। পাশাপাশি ওই যে বুয়েটের পাশাপাশি আমাদের কিন্তু অনেকের এই যে সিকিউরিটি যেটা সেটা হচ্ছে টার্গেট থাকে, তাই না? বুয়েট যদি না হয় সেই ক্ষেত্রে সিকিউরিটি একটা টার্গেট থাকে। এখন যেমন এইবার একটু খেয়াল করো যে ইংলিশ এক্সাম কিন্তু সব বোর্ডে হয় নাই, তো সেই ক্ষেত্রে ইংলিশ এক্সামের রেজাল্টটা কীভাবে হবে সিলেট বোর্ডে যেহেতু হয় নাই এটাও বলা যাচ্ছে না। যেমন এই জন্য কিন্তু এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের পাশাপাশি সিকিউরিটি ইংলিশ চায়, যেটা বুয়েটের প্রয়োজন হয় না। কিন্তু এই বছর এমন হইতেই পারে যে সিকিউরিটি আর ইংলিশের গুরুত্ব থাকলো না, এমন হতেই পারে যে ওরা অ্যাপ্লাই করার ক্ষেত্রে ইংলিশ নিয়ে কিছু বললো না, যেহেতু সিলেট বোর্ডে ইংলিশ পরীক্ষাটা হয় নাই। সো এটাই বলতেছি যে সিচুয়েশনগুলো ডিফারেন্ট ঠিক আছে, বাট তোমার টার্গেট অনুযায়ী বা গোল অনুযায়ী তুমি মোটামুটি একটু প্ল্যান করা শুরু করে দাও যে হ্যাঁ তুমি আসলে কোনটার জন্য এলিজিবল হতে পারো বা কিভাবে তোমার টার্গেটটা এরকম নেওয়া উচিত। আর 20 সালে যেহেতু পরীক্ষা হয় নাই এবং 20 সালেও হচ্ছে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে রেজাল্ট দেওয়া হয়েছে, সেটার সাথে তুমি তোমার এই সিচুয়েশনটাকে কম্পেয়ার করতে পারো। বাট এখনই না 20 সালের ডেটাগুলো দেখে ওইটার উপর ভিত্তি করে 100% ডিসিশন নেওয়াটা উচিত হবে না যে না 20 সালে এরকম হয়েছে তোমারও হুবহু এরকম হবে। ওইটা ছিল একটা প্যান্ডেমিক, এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা সিচুয়েশন। আর তখন পরীক্ষা অনেকবার পিছাইছেও, এবার যে এমন হবে এই পরীক্ষা অনেক পিছাবে, আমরা সেই ডেটগুলো নিয়েও একটু কথা বলবো, এটা হওয়ার পসিবিলিটি একটু কম আর কি। তো সেই ক্ষেত্রে দেখো বাকি এই যে বুটেক্স আইটি এমএসটি সবগুলোর ক্ষেত্রে বলা আছে, বাট মেইন কথা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং যদি তুমি টার্গেট করো তাহলে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা তো মোস্ট প্রায়োরিটি দিয়ে পড়তেই হবে আনডাউটেডলি। সাথে সাথে হচ্ছে কিছু কিছু জায়গায় যেহেতু ইংলিশও আসে, বুয়েট ছাড়া অন্যগুলোতে দেখা যায় ইংলিশের একটা রিকোয়ারমেন্ট আছে, এই জন্য ইংলিশটা একটু পড়তে হবে। এই তো তাই তো আছে, তাই না? এটাই। আর কি তোমার কিছু অ্যাড করার আছে এখানে? না ভাই, মোটামুটি যেটা বললেন আর কি, যে প্রিলির বিষয়টা যে কতজন পার্টিসিপেট করবে কি করবে না, আর হচ্ছে যেহেতু ইংলিশ পরীক্ষা কোনো বোর্ডে হয়েছে বা হয় না এরকম একটা ভেরিয়েশন, আর মোটামুটি তো বাকি সবকিছু ক্রাইটেরিয়া আসলে সেম মোটামুটি থাকে। আচ্ছা, তাহলে আমরা এবার পরেরটায় যাই। জি ভাই। এখন একটু আমি জামিল ভাইকে রিকোয়েস্ট করব যে আমাদের হচ্ছে এখানে এসে এই যে আমাদের যেই ঢাকা ভার্সিটির জন্য যে ব্যাপারগুলো এগুলো একটু স্টুডেন্টদের সাথে শেয়ার করার জন্য ভাইয়া যদি বলতেন একটু। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ দীপ্রকে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক ভালো আছো। অলরেডি দেখতে পাচ্ছ তোমরা, ভাইয়া হচ্ছে কি অলরেডি স্লাইড এখানে দেখিয়ে দিয়েছেন যে ঢাবি ক ভর্তি পরীক্ষায় আমাদের আবেদনের ন্যূনতম যোগ্যতা যেটা সেটা এখানে আপাতত লেখা আছে, তবে এটা হচ্ছে 2023 সালের ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে। এই বছরের ব্যাপারটা যেহেতু ডিফারেন্ট, সো এই বছরে অবভিয়াসলি আমরা চিন্তা ভাবনা করছি সেটা হচ্ছে চেঞ্জ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। গত বছর আমরা দেখেছি এসএসসি আর এইচএসসি এর সমমানের দুইটা পরীক্ষায় মোট জিপিএ হচ্ছে কমপক্ষে 8 এটা চাওয়া হয়েছিল, আর এসএসসি আর এইচএসসি দুইটা পরীক্ষায় চতুর্থ বিষয় সহ প্রত্যেকটিতে পৃথকভাবে ন্যূনতম জিপিএ 3.5 থাকতে হবে, এটাও হচ্ছে কি আমাদের রিকোয়ারমেন্টের মধ্যে ছিল। এরপরে যদি আমরা একটু সামনের দিকে আগাই তাহলে সামনে দেখতে পারবো যে এখানে হচ্ছে মেধা তালিকা কিভাবে করে প্রণয়ন করা হয় সেই স্লাইডটাও দেয়া আছে। গত বছর আমাদের ঢাবি ক ভর্তির ক্ষেত্রে 120 নাম্বার, এই 120 নাম্বারের মধ্যে মেধা তালিকা প্রণয়ন করা হয়েছিল, আর 100 নম্বরের হচ্ছে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, আর 20 নম্বর ছিল এসএসসি এইচএসসির জিপিএ এর ভিত্তিতে। তো এইচএসসির যে জিপিএ আর এসএসসির যে জিপিএ দুইটাকে হচ্ছে 2 দিয়ে গুণ করে তারপর হচ্ছে কি এখানে 10 নাম্বার, আর ভর্তি পরীক্ষার জন্য হচ্ছে 100। এই হচ্ছে আমাদের সর্বমোট 120 নাম্বারের যে হিসাবটা, এটা গত বছরের হিসাব, তবে এই বছর হয়তোবা ওই ক্রাইটেরিয়ার উপর বেস করে বা পরবর্তীতে রেজাল্টের উপর বেস করে বিজ্ঞপ্তিতে সংশোধন বা কোনো পরিমার্জন আসতে পারে। ঠিক আছে, তো আমরা হচ্ছে গিয়ে একটু সামনের দিকে যাই, এবং এই সামনের দিকে যাওয়ার জন্য এই বছর ভর্তি প্রস্তুতির জন্য কিরকম টাইম লাগতে পারে আমরা আবার হচ্ছে গিয়ে একটু দীপ্রকে ডেকে নিচ্ছি। আচ্ছা, তো আমরা যেইটা নিয়ে বলতেছিলাম যে তোমরা তো দেখো ফার্স্টে রেজাল্টের ব্যাপারে একটা কথা বললাম যে মোটামুটি আমাদের দিক থেকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে কোনো ধারণাই আসলে কংক্রিট না। যেখানে ডিসিশন আসবে ফাইনালি তখন তোমরাও জানতে পারবে, আমরা তখন জানতে পারবো। বাট যেটা বললাম যে এরপর মিনিমাম অ্যাপ্লিকেশনের যে ক্রাইটেরিয়া সেটার উপরেই তো তোমার আসা উচিত যে তোমার এই মুহূর্তে টার্গেটটা কিভাবে সেট করা উচিত, যে তোমার কি ইঞ্জিনিয়ারিং টার্গেট করা উচিত নাকি মেডিকেল টার্গেট করা উচিত, নাকি হচ্ছে যে তুমি ঢাকা ভার্সিটির কথা চিন্তা করবা বা ক ইউনিটের কথা বিভিন্ন ভার্সিটির জন্য চিন্তা করবা। দেখো যেটা ভাইয়াদের কথাবার্তায় বা রিকোয়ারমেন্টের ব্যাপার স্যাপারগুলো অলরেডি বুঝে গেছো যে যারা আমরা ইঞ্জিনিয়ারিং টার্গেট করতে চাই তাদের জন্য একটু ডেফিনেটলি ক্রাইটেরিয়াগুলো টাইট থাকে। এখানে বইটা নাম্বারে এর একটা ব্যাপার থাকে যে এতর মধ্যে এত নাম্বার পাইতে হবে বা এত % নাম্বার পাইতে হবে, এই ধরনের ব্যাপার স্যাপার থাকে। আবার দেখা যায় যে মেডিকেলে তোমার অ্যাপ্লাই করার ক্ষেত্রে মোটামুটি সেটা একটা সহনশীল পর্যায়ে হলেও রেজাল্টের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে 200 নাম্বার আসতেছে এসএসসি আর এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে। তো যারা অলরেডি জানো যে তোমার মোটামুটি এসএসসি রেজাল্ট কেমন ছিল তারাও
ওই ক্ষেত্রে, এবং তোমার টার্গেটই হচ্ছে যে না এট এনি কস্ট তুমি হচ্ছে যে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখো, সো সেই ক্ষেত্রে তোমার জন্য ডিসিশনটা একরকম হতে পারে। আর পাশাপাশি হচ্ছে ঢাকা ভার্সিটি বলো বা অন্যান্য ইউনিভার্সিটির কয়েন্ডের কথা যদি বলো, সেখানে মোটামুটি একটা ভালো সংখ্যক স্টুডেন্টে কিন্তু পরীক্ষা দিতে পারে। তো যেটা বললাম যে এই যে আলাদা আলাদা ক্রাইটেরিয়া বা আলাদা আলাদা টার্গেট ওয়াইজ তুমি একটু ভাইয়া চিন্তা করে ফেলো যে তোমার জন্য কোনটা সুইটেবল হয় বা তুমি কোনটার মধ্যে ফিট ইন হও, সেটার অনুযায়ী কিন্তু তুমি এই যে সিলেকশন যারা এখনো সিলেক্ট করো নাই যে তুমি কি মেডিকেল কোচিং করবা নাকি হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোচিং করবা নাকি ভার্সিটির প্রিপারেশন নিবা, সেই জিনিসটা তোমার জন্য করাটা হচ্ছে সুবিধা হবে। আর এবার যদি আসে হচ্ছে টাইমের ব্যাপারে, আমরা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে টাইমটা সেটা একটু তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, তাহলে একটা আইডিয়া পাবা। একদম হুবহু তো প্রত্যেক বছর মিলবে এরকম না, বাট একটু যদি খেয়াল করো এখানে মেইন যে অ্যাডমিশন টেস্টগুলো আমরা মোটামুটি রাখার চেষ্টা করছি, এখানে ধরো মেডিকেল আছে, তারপর ঢাকা ইউনিভার্সিটির কোঅর্ডিনেট আছে, তারপর ইঞ্জিনিয়ারিং যে বিভিন্ন ইউনিভার্সিটিগুলো সেগুলো আছে। তো বোর্ড পরীক্ষা শেষ হয়েছিল তোমার গত বছর 4 অক্টোবর, এবং তোমাদের জন্য যে কিন্তু এই ডেটটা ধরে নিতে পারো গতকালকের ডেটটা, অর্থাৎ 20 আগস্ট 2024, এটাকে তুমি ধরে নিতে পারো যে তোমার বোর্ড পরীক্ষা শেষ হয়ে গেছে। এবং যদি একটা জিনিস খেয়াল করো যে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল সহ অ্যাকচুয়াল যে বোর্ড পরীক্ষা যদি সব রুটিন ওয়াইজ ঠিকঠাক মতো হতো, তখন কিন্তু মোটামুটি এই টাইমের আশেপাশেই হয়তো হতে পারতো এরকম। সো এখান থেকে তুমি কেমন টাইম পাচ্ছ সেটা যদি একটু ডেটগুলো খেয়াল করো। আমি প্রথমে যদি এই যে মেডিকেল নিয়ে একটু বলি, মেডিকেলের ক্ষেত্রে দেখা যায় যে টাইমটা তোমার সবচেয়ে কম পাওয়া যায় বা সবার আগে হচ্ছে অ্যাডমিশন টেস্টটা হয়ে যায়। এরপর যদি আমি আসি খেয়াল করো এখানে এই যে আমি ইঞ্জিনিয়ারিংয়ের কথা যদি বলি, যেমন আমাদের বুয়েটের ক্ষেত্রে খেয়াল করো 24 ফেব্রুয়ারি 2024, 4 মাস 20 দিন, মোটামুটি এই সময়টা কিন্তু পাওয়া গিয়েছিল প্রিলের জন্য। এরপর তোমার ওই মার্চ মাসের 9 তারিখে হচ্ছে বুয়েটের যে রিটেনটা সেটা হয়। এবং এখানে আরেকটা রেট যদি একটু খেয়াল করো ডিউ ক যেটা, সেটা হচ্ছে 1 মার্চ। তার মানে খেয়াল করছে এই যে বুয়েট প্রিলের যে ডেটটা আর হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির কোঅর্ডিনেটের যে ডেটটা, সেগুলো কিন্তু মোটামুটি এরকম কাছাকাছি থাকে। এটা হচ্ছে হ্যাঁ মোটামুটি আমরা প্যাটার্নটা এরকম দেখতে পারি। আর পাশাপাশি যদি এরপর আমি বলি এই যে খেয়াল করে এখানে সিকের ওয়েট, সেটা হচ্ছে 3 মার্চ। তার মানে তুমি একজন স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে চিন্তা করো যে আগের বছর যারা ছিল তাদের জন্য সিনারিটা কিরকম ছিল, যে যারা মেডিকেল টার্গেট ছিল তাদের মোটামুটি এটা শেষ হয়ে গেছে হচ্ছে এই যে 4 মাসের মধ্যেই, 4 মাস 5 দিন এরকম। যারা ইঞ্জিনিয়ারিং বা ঢাকা ইউনিভার্সিটির কোঅর্ডিনেট টার্গেট ছিল তাদেরটা হচ্ছে মোটামুটি এই যে দেখো এখানে 1 মার্চ, 3 মার্চ, এই যে 24 তারিখ থেকে যদি ধরি, ফেব্রুয়ারি 24 তারিখ, তারপর হচ্ছে 1 মার্চ, তারপর এই যে 3 মার্চ, তারপর এই যে যেটা বললাম 9 মার্চে দেখা গেছে যে তোমার বুয়েটের যে রিটেনটা সেটা হয়েছে, তারপর এই যে মাঝখানে আবার এই যে 8 মার্চে বুটেক্সের যে পরীক্ষাটা সেটা হয়েছে। ইনফ্যাক্ট দেখা যাচ্ছে যে এমআইএসটি বিগত বেশ কয়েক বছর ধরেই ভর্তি পরীক্ষা সবার আগে নিয়ে নেয় ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাগুলোর মধ্যেও। সো এইটাও কিন্তু একটা প্যাটার্ন দেখা যাচ্ছে। তো আমরা মোটামুটি দেখতে পারলাম যে আগের বছরগুলোর যে অ্যাডমিশন টেস্ট সেগুলোর ডেটটা কেমন ছিল। এখন আমি একটু এই বছরের সিচুয়েশন অনুযায়ী বা বিভিন্ন ইউনিভার্সিটির যে একাডেমিক ক্যালেন্ডার বা প্ল্যান অনুযায়ী সেটা অনুযায়ী এই বছর কেমন হতে পারে সেটা একটু ধারণা নেব। তো ফার্স্ট আমি হচ্ছে যে শাওন ভাইয়া রাহাতকে একটু রিকোয়েস্ট করবো মেডিকেলের ব্যাপারে যদি একটু ভাইয়ার এসে ধারণা দিতেন। সো আমরা তো বুঝতেই পারতেছি যে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কতটুকু সময় গত বছর পেয়েছিলাম, 4 মাস প্লাস মানে 5 দিন আর কি এরকম। সো আমরা যদি বিগত কয়েক বছরের যদি ডেটা যদি খেয়াল করি, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু অ্যাকচুয়ালি 3 থেকে 4 মাস এর বেশি সময় কিন্তু কখনোই পাওয়া যায় না। যেমন গত বছর এটা আমরা দেখেছি যে 4 মাসের বেশি সময় পাওয়া গিয়েছে, কিন্তু এর আগের ব্যাচ কিন্তু আরও কম সময় পাইছে। তো আমরা যদি আরও ধরো তোমাদের যে সিচুয়েশনটা এখন অ্যারাইজ করেছে, এই সিচুয়েশনটা কিন্তু অন্যান্য যে কোনো সময়ের চাইতে আলাদা, কিন্তু এটা ভেবে নেওয়া উচিত হবে না যে আমরাও অনেক বেশি সময় এবছর পেয়ে যাব। ধরো তোমরা যদি 2020 সালের কথাও চিন্তা করো, সেই সময়েও কিন্তু আমার যতটুকু মনে পড়ে যে অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে ঘোষণা দিল যে এইচএসসি পরীক্ষাটা হচ্ছে না। এর আগের থেকে প্রিপারেশন শুরু করেছিল অনেকে, কারণ তখন একটা অনিশ্চিত কন্ডিশন ছিল পরীক্ষা হবে কি হবে না, অনেকবার নোটিশ এসছে, কিন্তু পরবর্তীতে জানানো হলো পরীক্ষা হবে না, সেটা অক্টোবরের মাঝামাঝি সময়। এরপর আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টটা কিন্তু হয়ে গিয়েছিল এপ্রিলের 2 তারিখে, যদিও ক্লাস শুরু হয়েছিল মেডিকেলে অগাস্ট মাসে। তো আমরা কিন্তু এই মেডিকেল অ্যাডমিশন টেস্ট হওয়ার শুরু থেকে আর মেডিকেল কলেজে ক্লাস শুরু হওয়ার মাঝখানে একটা গ্যাপ দেখতে পাই। সো এখানে মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট হওয়ার সময় বা এই প্রিপারেশনে কেন একটু কম সময় পাওয়া যায়, কিছু ফ্যাক্ট এখানে তোমাকে খেয়াল করতে হবে। নাম্বার 1 ফ্যাক্ট হচ্ছে মেডিকেলের রেজাল্ট হওয়ার পর শুধু গভর্নমেন্ট মেডিকেল কলেজ না, যেহেতু প্রাইভেট মেডিকেল কলেজগুলোর ভর্তির ব্যাপারটা ডিপেন্ড করে কিন্তু এই সময়টার মধ্যে, এবং প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তির যে নীতিমালা আছে সেই নীতিমালাতেও কিন্তু দেখা যায় যে এই একই ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট একটা মার্কস পেতে হয়। আমরা যদি বলি যে পাস মার্কস আছে এখানে 40,
40 বেশি পেতে হয় কোয়ালিফাই করার জন্য। তারপর ওইখানে ওদের আবার আলাদা করে আবার একটা মেরিট লিস্ট হয়। আবার মেডিকেল কলেজগুলোতে মাইগ্রেশনের ব্যাপার আছে, অনেকে আছে মেডিকেলে চান্স পায়, বিভিন্ন ভার্সিটিতে চান্স পায়, কিন্তু তারা পরবর্তীতে এই ভর্তিটা ক্যান্সেল করে। সো দেখা যায় যে বেশ কয়েকটা মাইগ্রেশন হয়, 3-4টা মাইগ্রেশনও কোনো কোনো বছর হয়েছে। আবার প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে গত 2 বছর ধরে আমরা দেখতেছি যে সেন্ট্রালি যেই আমাদের একটা মেধা তালিকা, ওটা আলাদা আরেকটা মেধা তালিকা প্রকাশ করা হয় প্রাইভেট মেডিকেল কলেজের জন্য। সো এখানেও কিন্তু একটু সময়ের দরকার আছে। সো আমরা এটা বুঝলাম যে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট হয়ে যাওয়ার পরেও মেডিকেল কলেজগুলোতে ক্লাস শুরু হওয়া পর্যন্ত বেশ একটা সময় কিন্তু দরকার হয়। 2020 ব্যাচের যারা পরীক্ষা দিয়েছিল ওরা মেডিকেল কলেজে ক্লাস শুরু করেছিল 2021 সালের অগাস্ট মাসে, আর 2021 ব্যাচের যারা এরা ক্লাস শুরু করেছিল 2022 সালের জুলাই মাসে, আর 2022 ব্যাচের যারা এরা ক্লাস শুরু করেছিল 2023 সালের জুন মাসে। আবার রিসেন্টলি যারা মেডিকেলে ভর্তি হলো, যারা 2023 ব্যাচ, এরাও কিন্তু ক্লাস শুরু করেছে এই 2024 সালের জুন মাসে। সো আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে মেডিকেল ভর্তি পরীক্ষার পরবর্তীতে রেজাল্টগুলো কিন্তু মোটামুটি এই জুন মাসের দিকেই ক্লাসগুলো শুরু হচ্ছে। এটার পেছনে কিন্তু একটা কারণ আছে। কারণ হলো আমরা অন্যান্য যেই গ্র্যাজুয়েশন প্রোগ্রামগুলো আছে সবার সাথে কিন্তু ইন্টার্নশিপের ব্যাপারটা কিন্তু জড়িত না। মেডিকেল কলেজ বলো, ডেন্টাল কলেজ বলো, সবার সাথে কিন্তু একটা ম্যান্ডেটরি 1 বছরের ইন্টার্নশিপ ব্যাপারটা আছে। এবং এই ইন্টার্ন ডক্টর যারা থাকে তাদের কিন্তু হসপিটালগুলোতে খুব বড় একটা রোল থাকে। সো যারা হেলথ অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে তারা কখনোই চাইবে না কোনো হসপিটাল ইন্টার্ন ডক্টর ছাড়া থাকুক। সো যেহেতু ইন্টার্ন ডক্টরদের এই সেশনটা একটা রেগুলার করার চেষ্টা চলছে, সো আমরা এবছর ধারণা করতে পারি তোমরা যারা সামনে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা তাদের ক্লাসটাও আগামী জুন জুলাই মাসের মধ্যেই কিন্তু শুরু করতে হবে যদি আমরা সেশনটা ক্লিয়ার রাখতে চাই। সো যদি জুন জুলাই মাসে যদি আমরা ক্লাস শুরু করতে চাই, সো সেই বিবেচনায় আমরা কিন্তু এটা ধারণা করেই নিতে পারি যে ওদের মেডিকেল অ্যাডমিশন টেস্টটা জানুয়ারি ফেব্রুয়ারি বা এর কাছাকাছি একটা সময়ের মধ্যে কিন্তু হয়ে যাওয়ার একটা খুব প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে, এর পেছনে যাওয়ার কিন্তু সুযোগ নাই। কিন্তু আমরা আমাদের রেগুলার যে সেশন তখন কিন্তু মানে গত বছরের এরকম একটা স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটা নোটিশ এসেছিল যে 23 ব্যাচের যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট পরীক্ষাটা হয়েছিল, যেটা ফেব্রুয়ারি 9 তারিখে হয়েছিল, বলেছিল এরও 1 মাস আগে বা এর চাইতেও আরো 1 মাস সময় কমিয়ে আনা হবে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। যেহেতু এখন পরিবর্তিত পরিস্থিতি, সো এটাকে তারা ইমপ্লিমেন্ট করতে পারবে কিনা জানি না, কিন্তু আসলে পরীক্ষা কিন্তু খুব বেশি পেছানোর আসলে সুযোগ নেই। আর সত্যি কথা যেটা সেটা হচ্ছে দেখো পোস্ট কোভিড আমরা একটু পরীক্ষার ডেটগুলো এরকম উল্টাপাল্টা দেখছি, বাট আগে সবসময় পরীক্ষাটা এমনভাবে হতো যে এমবিবিএস ফার্স্ট ইয়ারদের এদের ক্লাস সবসময় জানুয়ারি মাসে শুরু হতো। তো 2020-এর পর থেকে আমাদের হেলথ সেক্টরের স্যাররা সবাই চাচ্ছিলেন যেটা আবার যাতে আগের জায়গায় আসতে পারে। এই জন্য গত বছর যারা তোমাদের ইমিডিয়েট সিনিয়র ওরা পরীক্ষা দিল ফেব্রুয়ারিতে, এই জন্য চিন্তা করছিল ওটা আরেকটু আগায় যাতে জানুয়ারিতে তোমাদেরকে নেওয়া যায় পরীক্ষা। এখন কি হবে এটা তো আসলে সার্টেন না, তবে আমরা যদি সব ডেটাও তোমাদেরকে দেখাতাম, সবসময়ই দেখা যায় যে এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর থেকে ম্যাক্স এই যে 3-4 মাস 4.5 মাস এর মধ্যেই মেডিকেল ভর্তি পরীক্ষাটা হয়ে যায়। এবং তোমাদের হাত ভাইয়া যেটা বললো যে মেডিকেলে আসলে পরীক্ষা ডিলে করার খুব বেশি সুযোগ নেই, কারণ ডাক্তার হসপিটালে লাগবেই। সো কন্টিনিউয়াস একটা ফ্লো থাকতে হবে। আর তোমাদের 2টা প্রশ্ন এসছে, সেটা হচ্ছে যে ইমপ্রুভমেন্ট দিলে মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়া যাবে কিনা। এটা অ্যাকর্ডিং টু গতবারের সার্কুলারেও একদম স্পষ্ট করেই বলা ছিল যে এসএসসি এবং এইচএসসির মধ্যে যদি 2 বছরের বেশি গ্যাপ থাকে তাহলে তারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবে না। সো এটা মানে যারা প্রশ্ন করেছো তাদের উত্তর ছিল এটা। আর একজন প্রশ্ন করেছো যে মেডিকেলে কি ফুল সিলেবাস। হ্যাঁ, তুমি এই নেক্সট তোমার 3-4 মাস যতদিনই সময় আছে এটার মধ্যে তোমাকে এইচএসসি তোমার শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলোও মেডিকেলের জন্য পড়তে হবে। যেহেতু এত বছর ধরে শর্ট সিলেবাসে পরীক্ষা হওয়ার পরেও মেডিকেলে ফুল সিলেবাসেই পরীক্ষা হয়েছে, তো এটার আসলে এক্সেপশন হওয়ার খুব বেশি প্রবাবিলিটি নাই। কি মনে হচ্ছে? জি ভাই, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন আমাদের এই বাকি সেশনটা আর অন্যান্য ভার্সিটি ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলা কি কতটুকু সময় আমরা এই বাস্তবতার প্রেক্ষিতে পেতে পারি এটা জানার জন্য একটু আসির আর অন্তরকে ডেকে নিই। থ্যাংক ইউ ভাইয়াকে। তো আমরা যদি একটু বুয়েট নিয়ে কথা বলি আসির, যে বুয়েটের কিন্তু আমাদের নেক্সট যে আমাদের টার্মটা শুরু হবে সেটা কিন্তু একাডেমিক ক্যালেন্ডার দিয়ে দিচ্ছে।
তুমি যদি এটা একটু এক্সপ্লেন করে দিতে এদেরকে যে আমাদের নেক্সট ক্লাস কিন্তু 31 তারিখ থেকে শুরু হচ্ছে। জি ভাই, তো আসলে যে ব্যাপারটা যে আমাদের নেক্সট যে সেমিস্টারটা ওটা তো ভাই 31 তারিখ থেকে শুরু হচ্ছে, তার পরবর্তী যে সেমিস্টার কবে শুরু হবে ওটারও কিন্তু একটা ডেট দিয়ে দিয়েছে। এবং সাধারণত যে ব্যাপারটা হয় যে রানিং যে এইচএসসি ব্যাচটা থাকে ওদের কিন্তু ঠিক ওই সেমিস্টারটাতেই ক্লাসটা শুরু হয়ে যায়, যেমনটা 23 ব্যাচের ক্ষেত্রে হয়েছে আর কি। সো তার এই ধারাবাহিকতাটা যদি বজায় থাকে তো আমরা কিন্তু একটা গেস করতে পারি বা একটা হাই চান্স বা পসিবিলিটি কিন্তু আছে যে এই যে ডেটটা মার্ক করা এটা কিন্তু হচ্ছে একদম স্বাক্ষর করা ওয়েবসাইট থেকে। তো 1 মার্চ 2025 এই তারিখে কিন্তু আমাদের রানিং সেমিস্টার যেটা সামনে শুরু হবে তারও পরবর্তী সেমিস্টার মানে তোমাদের সম্ভাব্য নতুন সেমিস্টারটা শুরু হওয়ার কিন্তু একটা প্রবাবিলিটি আছে। রাইট। তো মানে বুয়েটের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে অন্য ইউনিভার্সিটির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একটু আলাদা দেখা যায়, বাট বুয়েটে যেটা হয় যে যতগুলা ব্যাচ আছে সবার হচ্ছে একই সাথে তারা হচ্ছে তোমার এক্সাম দেয় বা একই সাথে তাদের ক্লাস চলে। তো এখন তোমরা যখন তোমাদের যে কোনো ইউনিভার্সিটি হোক বা যারা বুয়েটে ভর্তি হবা তারা যখন বুয়েটে ক্লাস শুরু করবা তখন যেটা হবে বাকি সব ব্যাচ তারা যে সময় ক্লাস শুরু করছে তোমাদেরও সেই সময় তোমাদের দেখা যাবে ক্লাস শুরু হচ্ছে। তাহলে তোমরা যদি আমাদের সাথে নেক্সট সেমিস্টারে জয়েন করো তাহলে তোমাদের কিন্তু এই যে ক্লাস শুরু হচ্ছে 1 মার্চ, তোমাদের ক্লাস যদি 1 মার্চে শুরু হয় তাহলে অবশ্যই যে রেজাল্ট দিতে হবে তার থেকে 1 মাস আগে at least। এখানে আরেকটা ছোট করে বিষয় আছে, অনেকেরই হচ্ছে একটা কনফিউশন আছে যে ভাই এখন তো পুরো দেশটা হচ্ছে একটা পট পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, ওরা অনেকেই জানে যে ভার্সিটি গুলাতে হয়তো এই পরিবর্তনের ছোঁয়া লাগছে এবং তোমাদের মনে কোশ্চেন হতে পারে যে ভাই পরিবর্তনের ছোঁয়া লাগার পরে আমাদের ভার্সিটির ডিসিশন গুলো আসলে কিরকম আসতেছে। তোমাদেরকে জ্ঞাতার্থে বলে দিই, পরিবর্তনের সকল ছোঁয়া শেষেই কিন্তু আমাদের বুয়েট থেকে একাডেমিক ক্যালেন্ডারটা আসছে এবং সকল পরিবর্তন শেষে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আমরা রানিং স্টুডেন্টরা নতুন বর্ষের ক্লাস শুরু করতে যাচ্ছি 31 আগস্ট থেকে। এবং এই ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু তোমাদের জন্য সম্ভাব্য বা আমাদের পরবর্তী সেমিস্টারটা ঘোষণা করা হয়েছে 1 মার্চ 2025। তো ভাইয়া যেটা বলতেছিলেন সময়ের ব্যাপারটা, তো যেটা বলছিলাম সেটা হলো যে 1 মাস থেকে যদি ওরা ক্লাস শুরু করে নিশ্চয়ই রেজাল্ট দেওয়ার পর 1 মাসের সময় দরকার, ওরা ভর্তি হবে সবকিছু মিলে, তাহলে তার 1 মাস আগে তোমার হচ্ছে রেজাল্ট দিতে হবে আর রেজাল্টের 1 মাস আগে পরীক্ষা হইতে হবে। তাহলে এখান থেকে তোমার 2 মাস নাই কিন্তু, তাহলে মাস থেকে তুমি 2 মাস বিয়োগ করো, তুমি জানুয়ারির শুরুতে গিয়ে ঠেকছো বা ডিসেম্বরের শেষে গিয়ে, তার মানে তোমার ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুর দিকে কিন্তু এক্সাম হওয়ার বড় প্রবাবিলিটি আছে বুয়েটের ক্ষেত্রে যদি তাদেরকে হচ্ছে আমাদের নেক্সট সেমিস্টারে তাদের যদি আমাদেরকে জয়েন করতে হয়। সেই ক্ষেত্রে ভাইয়া তো ওরা আমরা যদি একটু হিসাব নিকাশ করি যে এখন হচ্ছে আগস্ট মাস প্রায় শেষের পথে, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, তো মোটামুটি হচ্ছে গিয়ে আমাদের 4 মাসের মতো গতানুগতিক যে সময়টা আমরা বুয়েট ভর্তি পরীক্ষার জন্য পাই ওই সময়টুকুই পাবো। আমি রিসেন্ট সময় আর কি অনেক মেসেজ পাচ্ছি বা স্টুডেন্টদের ইয়া দেখতেছি, প্রতিক্রিয়া দেখতেছি, সেটা হলো যে যেহেতু এই সিচুয়েশনটা অনেকটা 20 ব্যাচের সাথে মিল, তাদের অনেকের ধারণা যে হয়তো 20 ব্যাচের ক্ষেত্রে যেরকম ঘটনা ঘটছে যে তোমার হচ্ছে কোভিড এর কারণে অ্যাকচুয়ালি এক্সাম পরে হয়েছে, এই ক্ষেত্রে হয়তো একই রকম কোনো কিছু ঘটতে পারে। তো এখানে কিন্তু মানে মিলানো একটু কঠিন। প্রথম কথা 20 ব্যাচের ক্ষেত্রে যেটা হয়েছিল বুয়েট আগে একটা তোমার ডেট দিছিল, বুয়েটে হচ্ছে তোমার আমাদের ফাইনাল এক্সাম হওয়ার কথা ছিল জুন মাসে, তো ওই জুন মাসে কোভিড এর আরেকটা ওয়েভ আসার কারণে তখন গিয়ে ওটা আরো তোমার 4 মাস পরে গিয়ে তোমার হচ্ছে অক্টোবর নভেম্বরে চলে যায়, বুঝছো? তো এখন এটা কিন্তু এরকম নরমালি যে 1 বছর হওয়ার কথা এরকম কিন্তু হওয়ার কোনো রিজন নাই। তো এই জিনিসটা কি তোমার মাথায় রাখতে হবে। এবং তুমি যদি একটা জিনিস খেয়াল করো যে আমাদের যে এমএসটি এক্সাম হয়েছিল, আমাদের পরীক্ষা স্থগিত হয়েছিল অক্টোবরের 7 তারিখে, এমএসটি এক্সাম আমাদের হয়ে গেছিল ফেব্রুয়ারির 2nd উইকে, আইইউটি এক্সাম হয়ে গেছিল মার্চ মাসেই। তাহলে তুমি দেখো এই এক্সামগুলোর মধ্যে কেমন গ্যাপ, 3 থেকে 4 মাসে কিন্তু আমরা গ্যাপ পাইছিলাম এই এক্সামগুলোর ক্ষেত্রে। বাকিটা কোভিড এর পরের ওয়েভ আসার কারণে বাকি এক্সামগুলো পিছিয়ে গেছে। তো তোমার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই ক্ষেত্রে ভাই অনেকে ওরা কোশ্চেন করতেছে যে সেই ক্ষেত্রে যেহেতু ওরা হচ্ছে মোটামুটি একটা গেস করে ফেলতে পারতেছে যে 3 থেকে 4 মাস বা গতানুগতিক যে সময়টা তোমরা হচ্ছে বুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য প্রত্যেকটা মানে এইচএসসি ব্যাচ পায় ওরকমই তোমরা হয়তো পেতে যাচ্ছ। তো এই ক্ষেত্রে ওদের প্রিপারেশনের লেভেলটা কিরকম হবে, সেই ক্ষেত্রে ওদের জন্য একটা তোমাদের জন্য একটা টোটকা থাকবে যে তোমাদের প্রিপারেশনটা কিন্তু হইতে হবে প্রিসাইজ এন্ড ইফেক্টিভ। সেই ক্ষেত্রে ক্লাসের পাশাপাশি নিজেদেরকে সময় দেওয়ার জন্য কিন্তু তোমাকে যথেষ্ট সময় হাতে রাখতে হবে প্র্যাকটিসের জন্য, তাহলেই কিন্তু তোমার পক্ষে একটা ভালো একটা রেজাল্ট বের করে আনা সম্ভব হবে আসলে। রাইট। আর আরেকটা ইয়া বলে রাখি যে এমন কিন্তু হতেই পারে যে আমরা দেখছি আমাদের পরের সেমিস্টার 1 মাস থেকে শুরু হবে, তোমাদেরকে তারও পরের সেমিস্টার আমাদের সাথে ইনক্লুড করবে, এমন হতে পারে। তাহলে হয়তো 6 মাস পরে পরের সেমিস্টার হয়তো তোমার হচ্ছে সেপ্টেম্বরে শুরু হবে বা কিছু, তার মানে ওদেরকে বহুদিন বসায় রাখতে হবে। এখন এইটার প্রবাবিলিটি আসলে খুব কম, হতে পারে না তা বলছে না যে না এটা হওয়ার কোনো চান্স নেই, কি হবে এটা আমরা এই মুহূর্ত থেকে প্রেডিক্ট করতে পারি না। মানে ভাই আমরা যদি ওদের জন্য একটু সামারি করে দেই যে হয় তোমাদের মোটামুটি তোমরা 3 থেকে 4 মাসের মতো সময় পাবা এই অ্যাডমিশন টেস্টে বসার জন্য, অথবা যদি হচ্ছে রেয়ার কেস মানে পরের সেমিস্টারে তোমাদেরকে অ্যাড করবে, সেক্ষেত্রে কিন্তু মানে দেখা যায় প্রায় বছর খানেক একটা সময়, এত লম্বা সময় আসলে বসায় রাখবে কিনা নরমালি বসায় রাখা হয় না কোনো এইচএসসি ব্যাচকে। তো আমরা যদি একদম সহজ করে বলি
ম্যাক্সিমাম তোমরা হয়তো 4 মাসের মতো পাওয়া উচিত, বাট ওদের যদি একটু এদিক ওদিক আগে পরে শুরু হয় সেক্ষেত্রে হয়তো সেটা 4.5 মাস বা 5 মাসের বেশি কোনোভাবেই হওয়া অ্যাকচুয়ালি পসিবল। আমি এখন অ্যাজ এ স্টুডেন্ট আসলে কি করব, যেহেতু আমাদের দুইটা প্রবাবিলিটি আছে, একটা 3-4 মাস আর একটা তুমি বলছো 10-11 মাস হইতে পারে, প্রবাবিলিটি কম, আমি তাহলে এখন কোনটার জন্য প্রিপারেশন নিব? অবশ্যই আমাদেরকে হচ্ছে যেটা 3-4 মাস, কারণ আগেরটা আগে সতর্কতার বা সাবধানের মান নাই বলে একটা কথা আছে, তো ওটাই আমরা হচ্ছে একটু অবলম্বন করা ট্রাই করি। রাইট, তুমি যদি 3-4 মাসের মধ্যে সিলেবাস শেষ করে ফেলো, তাহলে যদি আল্লাহ যদি এমন তোমার ভাগ্যে রাখে যে না এক্সাম পরে গিয়ে হবে, তোমার সিলেবাস শেষ, এরপর তুমি বেশি বেশি এক্সাম দাও, বেশি বেশি প্র্যাকটিস করো, দ্যাট ইজ গুড ফর ইউ। বাট তুমি যদি আগেই ঠিক রাখো যে না 10 মাসে গিয়ে তোমার এক্সাম হবে, তাহলে কিন্তু 3 মাসে এক্সাম হয়ে গেলে তোমার আসলে মানে হাতে কোনো কিছু থাকবে না। সো এই জিনিসটাই খুব সতর্ক থেকেও ভালো মতো আর কি প্রিপারেশন, মানে সহজ কথায় 4 মাসকে মাথায় রেখেই আমাদের অ্যাডমিশনের যে প্রিপারেশনটা এটা তোমরা ইনশাআল্লাহ শুরু করতে পারো, বা ওইভাবেই তোমাদের চিন্তা ভাবনাটা ধরে রাখতে পারো। সো থ্যাংক ইউ সবাইকে, আমরা মনে হয় আমাদের মেসেজটা ক্লিয়ারলি দিতে পারছি। ওকে, দীপ্র ভাই। আচ্ছা, ধন্যবাদ আসির আর অন্তরকে। তো আশা করি তোমরা মেইন মেসেজটা পাইছো। সত্যি কথা বলতে সবাই অনেকে আমাদের অডিয়েন্স আছে, এই জন্য সবার উদ্দেশ্যে একটু বলতে চাই যে আমাদের উদ্দেশ্য কিন্তু তোমাদেরকে মানে কম সময়ের কথা বলে ভয় লাগানো ব্যাপারটা এরকম না, রেদার হচ্ছে বাস্তব কথা বা রিয়েলিটি যেটা সেটা বোঝানোর চেষ্টা করা। আর ভাইরা যেটা বলে গেছেন, যদি হচ্ছে যে অ্যাডমিশন টেস্টটা পরবর্তীতে আরও পিছায় বা সময় যদি আরও বেশি পাও, তাহলে তো আলহামদুলিল্লাহ বেশ ভালো, তুমি আরও রিভিশন দেওয়ার টাইম পাবা বা প্র্যাকটিস করার টাইম পাবা আরও বেশি। কিন্তু মানে হিসাব যদি করো বা অ্যাপ্রোচের ক্ষেত্রে যদি খেয়াল করো যে আগে হচ্ছে অনেক বেশি টাইম ধরে লাস্ট মোমেন্টে এসে তড়িঘড়ি করে সিলেবাস শেষ করার থেকে তুমি হচ্ছে আগে থেকে একটা পরিমিত টাইম ধরলা, পরে যদি এক্সট্রা এক্সটেন্ডেড হয় তখন তুমি এক্সট্রা সেটা টাইমটা পেলে। আর অ্যাডমিশনের ক্ষেত্রে একটা কথা একটু বলতে চাই যে ধরো তোমরা এই যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই মাসগুলো তোমরা প্রিপারেশন নিবা, সাধারণত যেটা হয় এই লম্বা জার্নিতে শুরুর দিকের যে টপিকগুলো আমরা পড়ি বা যে চ্যাপ্টারগুলো পড়ি, ধরো একদম ফার্স্ট উইকে যা তুমি পড়বা সেটা দেখা যাবে একদম লাস্ট উইক যখন চলে আসবে, যেমন আমাদের লেকচারগুলোর নামে এমন হয় C1, P1, M1, হ্যাঁ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা বায়োলজি থাকলে B1 এরকম। তো সেই ক্ষেত্রে ওই যে 1 নম্বর উইকে যা পড়ছো একদম হচ্ছে 3 মাস পর তুমি যেগুলো পড়বা, ধরো C12 বা P12 এই ধরনের লেকচারগুলো এসে দেখবা যে ওই C1-এ কী পড়ছো অনেক কিছু তোমার মনে নাই, বা হচ্ছে যে তোমার রিভিশন না দেওয়ার কারণে খেয়াল আসতেছে না। এই জন্য এই সিস্টেমে যে অ্যাপ্রোচটা সবচেয়ে বেশি কাজে দেয় যে যত তুমি রিপিট করতে পারো বা রিভিশন দিতে পারো, তুমি হচ্ছে যে শুরুর দিকে একবার রেগুলার যে রুটিন সেটা আমাদের সাথে শেষ করলা, পরবর্তীতে কিন্তু ভেঙে ভেঙে অনেকগুলো পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। এই যে মনে করো প্রত্যেকটা পেপারের উপর আলাদা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই প্রত্যেকটার উপর আলাদা করে, বা মেডিকেলের ক্ষেত্রে বায়োলজির উপর আলাদা করে, বোটানি, জুওলজির উপর আলাদা করে, এরকম ভাগ করে করে কিন্তু পরীক্ষা হয়। এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের আগে সেটার অনুরূপ কিন্তু আলাদা করে মডেল টেস্ট হয়। তো ওই যে তোমার যে গ্যাপগুলো থেকে যাবে বা যেগুলো মনে হবে পড়া অনেক দিন না পড়ার কারণে ভুলে গেছো, সেগুলো তখনও কিন্তু তুমি কভার করে নিতে পারবা। তো এইটাই আসলে অ্যাপ্রোচ হওয়া উচিত যে তুমি টাইমটা রেগুলারলি যেমন পাওয়া উচিত, বা ভাইয়ারা এতক্ষণ যে লজিকগুলো দিয়ে গেলেন সেই হিসাবে টাইমটা বিবেচনা করে আগানো। পরবর্তীতে হচ্ছে যে তুমি যদি এক্সট্রা টাইম পাও সেটা রিভিশনের জন্য হোক বা মডেল টেস্টের মাধ্যমে নিজেকে আরও ঝালাই করা হোক, সেভাবে তুমি কাজে লাগাতে পারলা। ওকে, তো আমি এখন হচ্ছে একটু রোজেনার রাহাতকে রিকোয়েস্ট করবো আসার জন্য। আর অনেকের হয়তো একটা কোয়েশ্চেন আসতে পারে, ভাইয়া মেডিকেল বলছেন, ইঞ্জিনিয়ারিং বলছেন, তাহলে ভার্সিটির ব্যাপারে যদি একটু বলেন। ঢাকা ভার্সিটির যে ডেটটা সেটা কিন্তু ভাইয়া তোমাদেরকে দেখাইছি, এই ডেটটা কিন্তু মোটামুটি বুয়েট, সিকে রুয়েট এগুলোর আশেপাশে থাকে। সো সেভাবেই তুমি ধরতে পারো, কারণ চিন্তা করো যে সাপোজ বুয়েট যদি একটু আগে পরীক্ষা নেয় বা যে টাইমটা ভাইয়ারা বললো অ্যাপ্রক্সিমেট যদি এরকম টাইমে নেয়, ক্লাসও কিন্তু একটা টাইমে শুরু হয়ে যাবে। সো কখনো কিন্তু এরকম হবে না এক ইউনিভার্সিটির ক্লাস শুরু হয়ে গেছে ওইদিকে আরেক ইউনিভার্সিটি এখনো ভর্তি পরীক্ষাই নিল না। তো এগুলা কিন্তু ডেটগুলা একটা ইউনিভার্সিটি থেকে আরেকটা ইউনিভার্সিটি মোটামুটি এফেক্টেড হয়। এবং দেখা যায় যেটা বললাম যে ধরো ফেব্রুয়ারি মাসেই কয়েকটা ডেট পড়ে যেতে পারে, বা জানুয়ারি শুরু বা লাস্ট থেকেই কয়েকটা ডেট পড়ে যেতে পারে। এরকম একটা পসিবিলিটি আছে যে যখন পরীক্ষাগুলো হয় দেখা যায় যে এক উইকেই 2-3টা পড়ে গেছে, কেউ একদিন ঢাকায় পরীক্ষা দিয়ে পরের দিনই চট্টগ্রাম বা খুলনা বা রাজশাহী চলে যাওয়া লাগতেছে আরেকটা পরীক্ষা দেওয়ার জন্য। সো সেইভাবে একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখলেই ভালো যে পড়া যা গ্যাপ হওয়ার হয়ে গেছে, অ্যাডমিশনে যাতে এই গ্যাপটা বা এই লুজনেসটা যাতে না চলে আসে। সো আমি এখন রাহাত আর রোজেনকে রিকোয়েস্ট করব বাকি পার্টটা কন্টিনিউ করার জন্য। আচ্ছা, তো অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনের জন্য আমরা যদি কোনো ইনস্টিটিউশন চুজ করতে যাই তাহলে আমরা জানি যে 5 পিলারের প্রতি খেয়াল রাখতে হয়। রোজেন যদি একটু বুঝায় বলতা। আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে 5 পিলারের সম্পর্কে সব কিছু লেখা আছে, জাস্ট একটু যদি ইলাবোরেট করে বলি যে সাপোজ আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, এখন আমি কিন্তু হাতে একটা অপশন রাখবই, আমি চাইবো ভার্সিটি করার জন্য আমার একটা অপশন থাকে। সো আমার যদি এমন একটা প্রোগ্রাম থাকে যে আমি ইঞ্জিনিয়ারিং পাশাপাশি ভার্সিটি কয়েরও প্রিপারেশন নিতে পারি, সেটা আমার জন্য ভালো। আবার আমি সাপোজ ভার্সিটি কয়ের অ্যাসপিরেন্ট, এখন আমার হাতে যদি আমি যদি চাই মেডিকেলের
ইয়ে নিতে, প্রেপ নিতে, পাশাপাশি ইঞ্জিনিয়ারিংয়ের প্রেপ নিতে, সব যদি নিতে চাই, সেই অপশনগুলো যদি আমাদের হাতে থাকে, প্রোগ্রামগুলো যদি পাশাপাশি ডিজাইন করা থাকে, সেটা আমাদের জন্য সবার জন্য সুবিধাজনক হবে। সো আমাদের কিন্তু উদ্ভাসে কিন্তু এইভাবে কিন্তু প্রোগ্রামগুলো ডিজাইন করা, উন্মেষেও কিন্তু সেমভাবেই সব ধরনের প্রোগ্রাম কিন্তু অ্যাকচুয়ালি ডিজাইন করা থাকে। এরপর যদি বলি ক্লাস কোয়ালিটির হিসাবে, তো আমাদের কিন্তু ইভলিউশনের ব্যাপার আছে। সবগুলো ক্লাস কিন্তু আমরা সেন্ট্রালি মনিটর করে থাকি, টিচারগুলোও সবগুলো সেন্ট্রালি থাকে। সো আমরা সব কিছু কিন্তু ক্লাস আমরা কী বলি, কন্টেন্ট বলি, কোয়ালিটি বলি, সব কিছু কিন্তু ঠিকঠাকভাবে মেনটেন করা হয়ে থাকে। এছাড়াও এত কিছু পড়লাম, আমরা এত কন্টেন্ট দেখলাম, তো যাচাই বাছাই করবো কিভাবে, সেটা হচ্ছে এক্সাম সিস্টেম। এখন কোথাও এমসিকিউতে হয়, কোথাও হচ্ছে রিটার্নে হয়, আমরা কিন্তু সবভাবে সব ধরনের পরীক্ষার কিন্তু ব্যবস্থা রেখেছি, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক। সো এই তো, এছাড়াও আমাদের কিন্তু অনেক ধরনের স্টাডি ম্যাটেরিয়ালস থাকতেছে। এটা সম্পর্কে তোমরা অলরেডি ভালো মতো জানো যে এই ম্যাটেরিয়ালসগুলো ভালো মতো পড়লে কিন্তু আমাদের অনেকখানি অনেক কিছুই কভার হয়ে যায়। এছাড়া বিগত সাফল্য সম্পর্কে বলার তো কিছু নাই। তো মোটামুটি এটাই হচ্ছে আমাদের 5 পিলার সম্পর্কে আমাদের বলার। ওকে, আমরা তাহলে একটু সামনে যেতে পারি। ওকে, তো উদ্ভাস উন্মেষের সময়োপযোগী যেটা ফার্স্টে যেটা বলছিলাম, প্রোগ্রাম ডিজাইন নিয়ে দেখো আমাদের 4 ধরনের প্রোগ্রামে কিন্তু থাকতেছে। সো ইঞ্জিনিয়ারিং বায়োলজি থাকতেছে, ভার্সিটি খ গুচ্ছ থাকতেছে, মেডিকেল ভার্সিটি ম্যাথ থাকতেছে, ভার্সিটি ক গুচ্ছ থাকতেছে। সো আমরা যদি আরেকটু সামনে যাই, এবার আমরা সার্ভিস সমূহ নিয়ে দীপ্রকে একটু ডাক দিচ্ছি কথা বলার জন্য। আচ্ছা, সো দেখো ভাইয়েরা তো সবকিছু বললেনই যে তোমাদের আসলে যার যেমন টার্গেট সেটা অনুযায়ী কিন্তু তুমি প্ল্যানগুলো করবা। আমি যদি এখান থেকে একটু আসি, যে দেখো যাদের মেডিকেল টার্গেট, তোমার হয়তো মেইন টার্গেট হচ্ছে তুমি ডাক্তার হতে চাও বা এই জাতীয়, বাট দেখো মেডিকেল পরীক্ষা যেহেতু আলটিমেটলি জাস্ট 2টা পরীক্ষা হয়, একটা মেডিকেলের জন্য আর একটা হচ্ছে ডেন্টালের জন্য। সো এই জন্য কিন্তু তুমি যদি একটু ব্যাকআপ অপশন রাখতে চাও, যে কোনো কিছুই তো হতে পারে, ইনফ্যাক্ট তোমার পছন্দের মেডিকেল আসতেছে না, এরকমও কোনো কেস হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু অল্টারনেটিভ অপশন হিসেবে তুমি যদি ভার্সিটি ম্যাথের প্রিপারেশন নিয়ে রাখো, তখন মনে করো ঢাকা ভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটির যে সায়েন্স ইউনিটগুলো, সেটা তুমি ম্যাথটা আনসার করতে পারবা। ঠিক একইভাবে ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যদি বায়োলজি কোর্স রাখতে চাও, সেই ক্ষেত্রে মানে তোমরা অনেকে এটা কেন বলতেছি, ওই টাইপের কোয়েশ্চেনগুলো করো, ভাই আমি ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি একসাথে কোর্স করতে চাই, সেটা তোমার জন্য প্রয়োজনও নাই এত প্রেশার নেওয়া, আর দরকারও নেই, কারণ কোর্সটা এমনভাবে সাজানো যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে তোমার তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হয়েই যাবে। এরপর ধরো তুমি ডিওর ক ইউনিটে পরীক্ষা দিতে চাও, সেটাই তুমি হয়তো বায়োলজি দেখাবা, তো সেটার জন্য তুমি বায়োলজি এক্সট্রা করে প্রিপারেশন নিলে হবে। সেটার জন্য কিন্তু পুরো একটা ইঞ্জিনিয়ারিং কোর্স আবার সাথে পুরো একটা ভার্সিটি ক কোর্স, সেটা কিন্তু প্রয়োজন নেই, সেটা আমরা রিকমেন্ড করতেছি না, কারণ এত প্রেশার নেওয়া বা এত কিছু একসাথে নিজের মধ্যে নেওয়ার কোনো প্রয়োজন নাই। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে যতটুকু হয়ে যায়, পাশাপাশি যে ভার্সিটি স্ট্যান্ডার্ড তোমার এমসিকিউ, হ্যান্ড ক্যালকুলেশন, এগুলোর প্র্যাকটিস করতে হবে, আর ভার্সিটি স্ট্যান্ডার্ড ডিওতে যেহেতু রিটেন আসে, ওই টাইপের প্রিপারেশনগুলো একটু নিতে হবে। আর যেটা বললাম, সাথে বায়োলজির প্রিপারেশন নিলে তো তুমি যদি ভার্সিটিতে বায়োলজি আনসার করতে চাও, সেই সুবিধাও পাবা। আবার যদি এরকম চাও যে না তুমি এই বায়োলজির প্রিপারেশনটা নিয়ে মেডিকেল এক্সাম দিতে চাও, ডেন্টাল এক্সাম দিতে চাও, সেই স্কোপটাও কিন্তু তোমার জন্য থাকতেছে। আর খেয়াল করো, ভার্সিটি ক অ্যান্ড গুচ্ছ, এটা কিন্তু এই যে ঢাকা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এগুলো যাদের টার্গেট তাদের জন্য। তো এই ইউনিভার্সিটিগুলোতেও কিন্তু সব মিলে হচ্ছে সিট সংখ্যা কম না, তার মধ্যে মনে করো জিএসটি গুচ্ছ, কৃষি গুচ্ছ, এগুলো তো আছেই। তো সব মিলাই কিন্তু তুমি এইগুলোকেও একটা ভালো টার্গেট হিসেবে ধরতে পারো। তো এখানে কিন্তু তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি এগুলোর প্রিপারেশন নেওয়া হয়। আর এবছর তোমাদের জন্য কিন্তু ভার্সিটি খ অ্যান্ড গুচ্ছ এই অপশানটাও থাকবে। সো এটার ব্যাপারে আমি আর এখন বিস্তারিত বলতেছি না, আমাদের 9:30 থেকে আরেকটা লাইভ হবে, যারা এই ব্যাপারে বিস্তারিত জানতে চাও তারা চাইলে সেটায় পার্টিসিপেট করতে পারো। তো আমরা একটু আমাদের যেই সার্ভিসগুলো সেগুলো নিয়ে কথা বলতেছিলাম। তো খেয়াল করো, এখানে আমাদের কিন্তু 2টা পোর্শনের সার্ভিসটা, একটা হচ্ছে এই যে অফলাইন সার্ভিস, আর একটা হচ্ছে অনলাইন সার্ভিস। ভাইয়া যদি একটু অফলাইন সার্ভিসের ব্যাপারে বলতেন। হ্যাঁ, অফলাইন সার্ভিসে তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে কি আছে, যে অফলাইনের ক্লাস হয় আমাদের। তো তোমরা যারা অফলাইন সার্ভিসটা নিবা, তারা আমাদের বিভিন্ন ব্রাঞ্চে গিয়ে ক্লাস নিতে পারবা। তারপরে সেই ব্রাঞ্চে ক্লাসের পরে ডেলি কিন্তু আমাদের একটা ডেলি এমসিকিউ এক্সাম হয়, সেই ডেলি এমসিকিউ এক্সামটা দিতে পারবা। আর অফলাইনে তোমরা কিন্তু হচ্ছে গিয়ে তোমাদের যে একটা উইকলি এক্সাম হবে, প্রত্যেকটা উইক যখন শেষ হয়ে যাবে তখন একটা করে উইকলি এক্সাম হবে। ওই উইকে যেগুলো পড়ানো হয়েছে ঠিক সেইটা, মানে একটা উইক মিলে একটা পরীক্ষা, সেই পরীক্ষাটাও তুমি অফলাইনে গিয়ে দিতে পারবা। এবং তোমরা অফলাইন সার্ভিসের সাথে পেয়ে যাচ্ছ প্রিন্টেড ম্যাটেরিয়ালস। তার মানে কি, আমাদের উদ্ভাস থেকে কিন্তু অ্যাডমিশনের সময় অনেকগুলো বই তোমাদের কাছে প্রোভাইড করা হয়। এই বইগুলো কিন্তু তোমরা সবাই অফলাইন থেকে কালেক্ট করে নিতে পারবা। ভাইয়া, এই ক্লাসের কথা যেহেতু আসছে, অনেকের একটা কনসার্ন থাকে যে ঢাকায় আসতে হবে নাকি, বা এই ব্যাপারে প্ল্যান থাকে, আপনার কি মতামত এই ব্যাপারে একটু যদি বলেন। আমার কাছে মনে হয় হচ্ছে যে আমাদের উদ্ভাসের এখন সারা বাংলাদেশে টোটাল হচ্ছে 81টা ব্রাঞ্চ আছে। সো আলটিমেটলি যেহেতু তোমার হচ্ছে, তুমি যদি তোমার বাসার আশেপাশে খোঁজ করো, গুগল ম্যাপে উদ্ভাস লিখে সার্চ দিলে তুমি আমার বিশ্বাস যে আশেপাশে কোনো একটা উদ্ভাসের ব্রাঞ্চ পেয়ে যাবা। তো যেহেতু তোমার বাসার পাশেই উদ্ভাসের ব্রাঞ্চ আছে, তোমার বাসার পাশে তোমার যদি হচ্ছে যেতে কোনো মানে
তোমার সমস্যা যদি না হয় তাহলে বাসায় বসে করাটাই আমি আসলে বেশি প্রেফার করি। কারণ আমি এখানে মায়ের হাতে রান্না খাইতে পারবো। আমি যদি ঢাকার বাইরে থেকে ঢাকায় আসি তাহলে দেখা যাবে যে আমাকে কোনো একটা জায়গায় থাকতে হবে প্রায় টেম্পোরারিলি। তো সেক্ষেত্রে যেটা প্রবলেম হয় যে আমার খাওয়া দাওয়াতে অনেক প্রবলেম হয়। নতুন জায়গায় এসে দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের পানিতে প্রবলেম থাকে, যে পানিটা হচ্ছে আমাদের সাথে স্যুট করে না, ঠিক আছে। তারপরে দেখা যাচ্ছে যে এরকম ভাবে আমরা থেকে অভ্যস্ত থাকি না অনেক ক্ষেত্রে। তো দেখা যাচ্ছে যে একটা ডিফারেন্ট একটা অবস্থা তৈরি হয় অনেক, মানে হঠাৎ করে ঢাকার বাইরে থেকে আসলে, এবং অ্যাডমিশন টাইমে এরকম কোনো একটা অবস্থায় যদি কি অসুস্থ হয়ে যায় এটা অনেক নেগেটিভ একটা জিনিস ক্রিয়েট করে। তো যেহেতু আমাদের বাসার পাশে একটা ব্রাঞ্চের অপরচুনিটি আছে, সেখানে তুমি রেগুলার যাওয়া আসা করে তুমি হচ্ছে তোমার ক্লাসটা করতে পারবা এবং বাসায় থাকতে পারবা। তুমি এত বছর যেভাবে বড় হয়েছো, যে পরিবেশে ছিলা সেই পরিবেশেই থাকতে পারবা, সেখানে তোমার অসুস্থ হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নাই। তো এই জন্য তোমার হচ্ছে আমার প্রেফারেন্স হচ্ছে যে আমার বাসার কাছে ব্রাঞ্চ থাকে আমি সেইখানেই করব, ঢাকায় এসে করার আসলে দরকার নেই। হ্যাঁ, আশা করি ভাইয়ের কথাটা বুঝতে পারছো। আর তাছাড়া তোমাদের যেই কারণে ডাউটগুলো হয় যে আমি যদি ঢাকায় না আসি কি মিস করতে পারি, যেমন এখানে যে পয়েন্টগুলো আছে হয়তো মনে হতে পারে যে না ক্লাস কি ঢাকায় বেশি ভালো হয় নাকি। সো দেখো আমাদের কিন্তু এরকম কোনো ফিক্স নাই যে ধরো সাপোজ অর্ঘ ভাইয়া উনি খালি ঢাকাতেই ক্লাস নেবেন এবং অমুক একটা নির্দিষ্ট ব্রাঞ্চে ক্লাস নেবে এরকম। যেমন অনেকেই চাও যে না আমার হয়তো ফার্ম গেটে আসতে হবে বা কিছু একটা মিস হয়ে যাবে। দেখো কেউ যদি সিদ্ধান্ত নিয়েই থাকো বা যদি হোস্টেল ঠিক করে ফেলো ঢাকায় আসবা, আমরা সেটা একদম মানা করতেছি না, বাট ওই যে অনেকে আশেপাশের কথা শুনে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো এবং দেখা যায় যে একটা স্টুডেন্ট আসলে নিজের বাসা থেকে যতটুকু করতে পারতো ঢাকায় এসে যে ভাইয়া যে পরিস্থিতিগুলো বললো এগুলোর কারণে এই ভুল সিদ্ধান্তের কারণে দেখা যায় যতটুকু ভালো করতে পারতো সেটাও পারে না। তো সেই ক্ষেত্রে এটা বলতে চাই ক্লাসের ক্ষেত্রে চিন্তা করতে হবে না। আমাদের এই যে প্রত্যেকটা ক্লাসের জন্য যেটা করা হয় কন্টেন্টগুলো গোছানোর পরে টিচারদেরকে নিয়ে একসাথে গ্রুমিং করা হয়। ইনফ্যাক্ট আমাদের এই যে আজকে কালকে অনেকগুলো গ্রুমিং চলতেছে। গ্রুমিং বলতে আমরা এখানে সব টিচার যারা অফলাইনে ক্লাস নেই সবাই মিলে একসাথে বসে প্ল্যান করি যে কি পড়াবো, কিভাবে পড়াবো, নিজেদের মধ্যে নলেজ শেয়ার করে, যাতে মোটামুটি একজন টিচারের তো সক্রিয়তা থাকবেই নিজের মতো কন্টেন্ট ডেলিভারি, বাট আউটলাইন যেটা বা মেইন যে থিমটা বা মেইন যে কনসেপ্টগুলো বা প্রবলেমগুলো সলভ করতে চাচ্ছি সেগুলো যাতে এক লাইনে থাকে। সো সেটা আমরা ট্রাই করি এই গ্রুমিংগুলোর মাধ্যমে। তারপর কি হয়, ওই যে টিচাররা যখন অ্যাডমিশন টাইম আসে তখন বিভিন্ন জন বিভিন্ন ব্রাঞ্চে ক্লাস নেয়। আজকে যদি কেউ একজন ফার্ম গেটে নেয় হতেই পারে যে পরের দিন তিনি রাত্রেই বাস ধরে চলে যাচ্ছেন চট্টগ্রামে, তারপর হতে পারে উনি সিলেট চলে যাচ্ছেন, আবার এসে হচ্ছে মতিঝিলে এসে ক্লাস নিচ্ছেন। সো এটাই বলতেছি ঢাকা এবং ঢাকার বাইরে এভাবেই কিন্তু অল্টারনেট করে টিচাররা ক্লাস নিয়ে থাকেন। সো সেই ক্ষেত্রে তোমার সমস্যা হবে না। তারপরে যদি এক্সামের ক্ষেত্রে খেয়াল করো, এক্সামের মেরিট লিস্ট কিন্তু তোমার ব্রাঞ্চে তো দেওয়া হয়, আর তুমি যদি মনে করো যে না তুমি সেন্ট্রাল যেই অবস্থা সেটাও বুঝতে চাও তাহলে কিন্তু সেন্ট্রাল মেরিট লিস্টও পাবা। তার মানে এমন হইতেই পারে যে কেউ একজন বরিশাল ব্রাঞ্চে মেরিট লিস্টে সেন্ট্রালে কেউ ফার্স্ট হয়েছে, আবার ঢাকার ফার্মগেট ব্রাঞ্চ থেকে কেউ একজন সেকেন্ড হলো, মতিঝিল থেকে কেউ থার্ড হলো, চট্টগ্রাম থেকে কেউ হচ্ছে যে ফোর্থ হলো। আমি র্যান্ডম বলতেছি আর কি। সো এটাই বলতেছি যে সেন্ট্রাল যে মেরিট লিস্টটা সেটা থেকে তুমি ওভারঅল ওই ধারণাটা পাবা। আর ম্যাটেরিয়াল তো প্রিন্ট করা ম্যাটেরিয়াল সবার জন্যই সেম, এখানে তো আসলে আর কিছু বলারই নেই। আমি যদি এবার একটু অনলাইনটা বলি, খেয়াল করো এই অনলাইন সার্ভিসও কিন্তু সবার জন্য একদম 100% কমন। সো কেউ যদি ভাই এরকম থাকে যে ব্রাঞ্চ তো আসলে অনেকগুলো আছে কিন্তু কেউ ইঞ্জিনিয়ারিং করতে চায়, হয়তো ওর আশেপাশের ব্রাঞ্চে ইঞ্জিনিয়ারিংটা নাই, তো সেই ক্ষেত্রে যদি কারো মনে হয় যে না তুমি হচ্ছে যে অনলাইনে আমাদের যে ক্লাসগুলো সেগুলো করতে চাও, অনলাইনে কিন্তু আমাদের ম্যারাথন ক্লাস 23 ব্যাচের যারা তোমাদের সিনিয়র আছে তাদের সাথে একটু কথা বলে দেখতে পারো। তোমার কলেজের সিনিয়র হোক বা আত্মীয় স্বজন হোক বা যদি আপন ভাই বোন থেকে থাকে তাদের কাছ থেকে শুনতে পারো যে ম্যারাথন ক্লাসের ব্যাপারে তাদের এক্সপিরিয়েন্সটা আসলে কেমন ছিল। সো আলহামদুলিল্লাহ আমরা বেশ কনফিডেন্ট, আমরা বেশ ভালো ফিডব্যাকই তাদের থেকে পাইছি। ম্যারাথন ক্লাসের ব্যাপারটা যেটা হয় যে তোমার অফলাইনে যে কয়টা ক্লাস থাকে ওই সিলেবাসটাকে আরেকটু ভেঙে ভেঙে ডাবল পার্ট করে, অর্থাৎ অফলাইনের দ্বিগুণ সংখ্যক ম্যারাথন ক্লাস কিন্তু অনলাইনে থাকে। ধরো অফলাইনে যদি ভাইয়া এবার আমাদের ক্লাস 13টা নেন, তার মানে অনলাইনে ম্যারাথন ক্লাস 26টা হবে। সো এইভাবে যেটা সুবিধা হয় যে কেউ যদি আগে থেকে একটু বেসিকে উইকনেসও থাকে, সেটাই যে মাস্টার ক্লাস আছে যেটা পুরোটা কিনা কোয়েশ্চেন ব্যাংকের উপর রেকর্ডেড, এটা থেকেও সে আগে থেকে ধারণা নিয়ে নিতে পারে। এবং এখানে কিন্তু থিওরিও ডিসকাস করা হয় মাস্টার ক্লাসে, তাই না? থিওরি এবং হচ্ছে ম্যাথ দুইটা ডিসকাস করা হয়, একদম বেসিক সহ তুমি এখানে পাবা। তো অনলাইনে কিন্তু দুই টাইপের ক্লাসই থাকতেছে, একটা হচ্ছে বেসিক আর কোয়েশ্চেন ব্যাংক রিলেটেড এই যে প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস, সেটাও যেমন থাকতেছে রেকর্ডেড অবস্থায়, আবার এই যে ক্লাস চলাকালীন লাইভ ক্লাস হবে কিন্তু এই ম্যারাথন লাইভ ক্লাসগুলো অফলাইন ক্লাস সংখ্যার দ্বিগুণ। এবং এখানে অফলাইন ক্লাসের যে সিলেবাস সেটাকে দুই পার্টে ভেঙে ভেঙে আরেকটু ডিটেলসে বা আরও কিছু অ্যাডভান্স প্রবলেম যদি কারো প্রয়োজন হয় সেগুলোর সাপেক্ষে পড়ানো হয়। তো এটাই বলতেছি যে কেউ যদি চাও যে ঢাকার বাইরে থেকে তুমি অফলাইনে আমাদের সাথে এক্সাম দিবা এবং অনলাইনে ম্যারাথন লাইভ ক্লাসগুলো করবা বা এই ক্লাসগুলো করবা, সেটাও অপশন হইতে পারে। আবার ঠিক আছে তুমি ঢাকাতেই আসো, তো সেই ক্ষেত্রে তুমি অফলাইন ক্লাস অনলাইন ক্লাস সবই করতে পারো, মানে কন্টেন্ট অনেক কিছুই দেওয়া আছে, এগুলো কোনো কিছু অভাব নাই, বাকিটা তুমি তোমার সুবিধা মতো ইউজ করলা। আর এক্সামের ক্ষেত্রে না বললে না যে অফলাইনে যে এক্সামগুলো থাকে সেগুলো অনলাইনেও দেওয়ার কিন্তু সুযোগ থাকে, ডেইলি এক্সাম হোক তারপর উইকলি এক্সাম হোক। আর সার্বক্ষণিক এটা নিয়ে মনে একটা জিনিস বলতে পারি যে হচ্ছে গত বছর যেটা বলছিল আর কি, আমাদের একটা যে রুয়েটে মনে হয় সিকিউরিটি যে থার্ড হয়েছিল ও যেটা বলছিল যে তোমার
অফলাইনে যে এক্সাম আছে তার সাথে অনলাইনেও একই এক্সাম যেহেতু দিতে পারি, অবশ্যই সেট তো আলাদা, কোয়েশ্চেন তো অবশ্যই আলাদা থাকে। তো আলটিমেটলি এটা যদি সুবিধা হয় অনেক ক্ষেত্রে যে অফলাইন এক্সাম মনে করো আমার 1.5 ঘন্টার, তো 1.5 ঘন্টার টাইমে যে এক্সামটা আমি অফলাইনে দিচ্ছি, বাসায় এসে ও চেষ্টা করতো যে হচ্ছে তোমার অর্ধেক টাইমে বা ওই 1.5 ঘন্টা থেকে কম টাইম, মনে করো 1 ঘন্টার মধ্যে দিতে। কারণ তোমরা তো সবাই জানোই যে হচ্ছে অলরেডি মানে ভাইয়ারা বলছে যে আমাদের অ্যাডমিশন টেস্ট কিন্তু একটা নির্দিষ্ট টাইমের মধ্যে দিতে হয়, এটা টাইম টেস্ট। যে এই যে টাইম টেস্টটা, এই টাইমে তোমাকে মানে কত কম টাইমের মধ্যে তুমি হচ্ছে আসলে সলভ করতে পারবা ওই প্রবলেমগুলো, তত হচ্ছে তোমার জন্য ভালো। তো আলটিমেটলি এই যে তোমার টাইমের মধ্যে তুমি সলভ করতে পারো কিনা সেটাই কিন্তু তোমার এখানে টেস্ট। তো আলটিমেটলি তোমার এই যে অফলাইনে তুমি যদি 1.5 ঘন্টার এক্সাম 1.5 ঘন্টা ধরে দাও, অনলাইনে তুমি যে পরীক্ষাটা আরেকবার দাও, দেখা গেল যে তুমি এই ক্ষেত্রে আমার কি করতে পারো যে এই 1.5 ঘন্টার পরিবর্তে হয়তো তুমি 1 ঘন্টা 15 মিনিটে দিতে পারছো। তাহলে এই যে 15 মিনিটটা তুমি বাঁচাইলা, এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে করতেই তোমার আসলে এই টাইম এফিসিয়েন্সিটা বাড়ে, তাই না নাকি ভাই? জি ভাই। আর হচ্ছে যে কিউএনএ সার্ভিস, তো এটা তোমরা অলরেডি, এটা আসলে এত পপুলার হয়ে গেছে, নতুন করে কিছু বলা নাই, অলরেডি অনেকে এটা এক্সপেরিয়েন্স করে ফেলছো। তাও বলে দিই যে যারা ভর্তি হবে তারা শুরু থেকে কিন্তু এই যে একদম অ্যাডমিশন টেস্ট পর্যন্ত, ইনফ্যাক্ট কোন একটা ভর্তি পরীক্ষার আগের রাতেও যদি প্রয়োজন হয়, আমাদের কিউএনএ সার্ভিসে কোন একটা কোশ্চেন ভয়েস হোক, টাইপ করে হোক, বা হচ্ছে পিডিএফ আপলোড করে হোক, তুমি করতে পারবা, ছবি তুলে করতে পারবা এবং তুমি আনসার পেয়ে যাবা এটা। আচ্ছা, এবার যদি আসি হচ্ছে আমাদের এই যে তোমাদের জন্য অ্যাডমিশন 2024-এ বিগত বছরের মতো এই যে অফলাইনের সাথে অনলাইনটা কিন্তু ফ্রি। মানে এই যে আমি অনলাইন সার্ভিসের কথা বললাম, অফলাইন সার্ভিসের কথা বললাম, সবই বললাম, কিন্তু যারা এই যে অফলাইন ফুল কোর্সে ভর্তি হবে তাদের জন্য কিন্তু হচ্ছে সবগুলাই হচ্ছে একদম 100% ফ্রি থাকবে। অর্থাৎ অফলাইনের ক্লাস, এক্সাম, ম্যাটেরিয়ালস সব কিছু তো এর মধ্যে পড়তেছেই। অনলাইনে যেগুলোর কথা বলা হলো, মাস্টার ক্লাস, ম্যারাথন ক্লাস, তারপর হচ্ছে এই যে অনলাইন এক্সামের কথা বলা হলো, কিউএনএ সার্ভিসের কথা বলা হলো, সেগুলোও কিন্তু এর মধ্যে থাকবে। আর যেটা হচ্ছে, এটা তো বললাম যে একটার সাথে আরেকটা ফ্রি। কেউ যদি চাও যে না ভাই আমি শুধু হচ্ছে অনলাইনে ক্লাস করব, সো এখানে কিন্তু ওই যে আমাদের অনলাইন মাস্টার ক্লাস, ম্যারাথন ক্লাস, কিউএনএ সার্ভিস, এক্সাম এগুলো ইনক্লুডেড। অর্থাৎ এটার সাথে আলাদা কোনো এক্সাম, মানে এক্সাম সব অনলাইনে, অফলাইন কোনো এক্সাম নাই, আবার কোনো প্রিন্টেড ম্যাটেরিয়ালস নেই। এটা হচ্ছে অনলাইন বেসটা। আশা করি ক্লিয়ার করতে পারছি। অফলাইনে হচ্ছে সব কিছু অফলাইনেরও পাবা, অনলাইনে সব কিছু ফ্রি। অনলাইন হচ্ছে জাস্ট অনলাইন ক্লাস, এক্সাম, কিউএনএ সার্ভিস এইসব। আর কম্বো ব্যাচ হচ্ছে যেটা একটু আগে বলতেছিলাম, যে তুমি চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে ক্লাসগুলো অনলাইনে করতে পারবা, এবং এই যে মাস্টার ক্লাস, ম্যারাথন ক্লাস, কিউএনএ এই সব কিছু পাবা, বইগুলোও পাবা, এবং এক্সাম হচ্ছে অফলাইন যে ব্রাঞ্চ আছে সেখানে যে দিতে পারবা। সো আশা করি বুঝতে পারছো, এখানে জাস্ট অফলাইন ক্লাসের ব্যাপারটা নাই। কারো যদি এরকম মনে হয় যে না তোমার বাসা থেকে ব্রাঞ্চ হচ্ছে দূরে, বা যাওয়া আসা করতে সময় যাবে, বা ঢাকায় আসতে চাচ্ছ না, এবং তোমার আশেপাশের এলাকা তো মানে তোমার বাসার ইমিডিয়েট কাছেও আমাদের ব্রাঞ্চ ইঞ্জিনিয়ারিং নাই, তো সেই ক্ষেত্রে তুমি এরকম করতে পারো যে না আমি বাসায় বসে অনলাইনে ম্যারাথন ক্লাসগুলো করবো, অ্যান্ড হচ্ছে আমি এক্সামগুলো অফলাইন ব্রাঞ্চে দিব। ইনফ্যাক্ট আমরা গত বছর কিন্তু দেখছিও যে যেহেতু এই সুবিধাটা গত বছর থেকে প্রথম ইন্ট্রোডিউস করা হয়, অনেকে কিন্তু মানে যখন যেটা প্রয়োজন এই ডিসিশনগুলো সুইচ করতে পারছে। যে দেখা গেছে যে না কারো অফলাইন ভালো হলে সে পুরো সব কিছু অফলাইনে করছে, অনলাইন যখন যখন প্রয়োজন টুকটাক দেখে নিছে আর কি। আবার কারো দেখা গেছে যে না যাওয়া আসায় সময় নষ্ট হয়, এই জন্য সে ক্লাস সবগুলো পরবর্তীতে অনলাইনেই করছে। সো তুমি যে কোনো মোমেন্টে ডিসিশন সুইচ করতে পারবা, এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, যে যে কোনোভাবে তুমি সার্ভিসটা নিতে পারবা। ওকে, তো এটাই ছিল আজকে তোমাদের সাথে আমাদের পক্ষ থেকে যে আলোচনাগুলো। আমি একটু এখন সবাইকে রিকোয়েস্ট করবো, আমরা যেহেতু ওদের কাছ থেকে বিদায় নিচ্ছি, একটু ওদের সাথে আমরা কথা বলে শেষ করি। তো যেটা হচ্ছে তোমাদের একটা কমন কোয়েশ্চেন আমরা দেখতেছিলাম যে হচ্ছে যে ভাইয়া সব তো বুঝলাম, তাহলে আপনাদের প্ল্যান কি, বা ক্লাস কবে থেকে শুরু করবেন, এই রিলেটেড কোয়েশ্চেনগুলা। তো দেখো আমরা হচ্ছে মোটামুটি কালকেই যখন এই সিদ্ধান্তটা আসলো যে তোমাদের হচ্ছে এখন বোর্ড পরীক্ষা মানে আর হবে না, সো আমরা ওইভাবে তোমাদের অ্যাডমিশন রিলেটেড আমাদের যে প্রিপারেশনগুলো নেওয়া দরকার সব কিছু আমরা শুরু করে দিচ্ছি। এবং আমরা মোটামুটি হোপফুল যে সম্ভাব্য একটা তারিখ আমাদের পরবর্তী যে মাস সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আমরা আমাদের এই যে অ্যাডমিশন রিলেটেড যে কার্যক্রমগুলো সেগুলো শুরু করে দেওয়ার চেষ্টা করব। ইনফ্যাক্ট এখন হচ্ছে বিভিন্ন ব্রাঞ্চে ভর্তিও চলতেছে, তুমি চাইলে ভর্তি হতে পারো। তো একটা কথা না বললেই না, আসলে মানে সব কিছুই এখন এত অস্থিরতার মধ্যে বা এত আনসার্টেনিটির মধ্যে যাচ্ছে। যেমন আমরা কালকে রাতেই দেখলাম যে ফেনীতে বা এই যে নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া এই এলাকায় হচ্ছে বন্যার যে অবস্থা হয়ে গেছে। তো এই মুহূর্তে আসলে আমরা বললাম তো যে কালকের ডিসিশনের উপর আমরা ঠিক করে রাখছি যে না আমরা এই যে আগামী মাসের শুরুর যে সপ্তাহ সেই সময় হচ্ছে যে অ্যাডমিশনটা শুরু করার ট্রাই করব। বাট এই ধরনের পরিস্থিতিতে যদি পরিবর্তিত কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয় আমরা সেটাই বিবেচনা করে নেওয়ার ট্রাই করব, এবং আমরা সেটা তোমাদেরকে জানাও দিব। এবং আমরা মানে চেষ্টা করব যে এই মুহূর্তে যেহেতু একটা ক্রুশিয়াল টাইম যাচ্ছে, যারা সাফারার হচ্ছে এর মধ্যে, আমরা নিজেদের জায়গা থেকে যতটুকু পারি তাদের পাশে আসার, এবং যদি তাও না হয় সর্বোচ্চ আমরা নিজেদের জায়গা থেকে বেস্ট যেটা করতে পারি তাদের জন্য দোয়া করতে পারি, অ্যাটলিস্ট সেটা আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব। আর এর এমন একটা সিচুয়েশনে আজকে আমাদের যেহেতু লাইফটা আগে থেকে তোমাদের জন্য অ্যানাউন্স করা ছিল এবং অনেক কোয়েশ্চেনও তোমাদের আশা ছিল, সো আসলে লাস্ট মোমেন্টে আমরা এটা তোমাদেরকে আসলে হতাশ করতে চাইনি যারা এক্সপেকটেশন নিয়ে বসেছিলা। এই জন্য আমরা আমাদের দিক থেকে যতটুকু ইনফরমেশন আজকে না জানালেই না সেটা জানিয়ে দিলাম।
পাশাপাশি যারা হচ্ছে অলরেডি ভর্তি হওয়ার কথা ভাবতেছো বা হচ্ছে যে ডিসিশন নেওয়ার কথা ভাবতেছো, আমাদের ব্রাঞ্চ খোলা আছে বা হচ্ছে যে হেল্পলাইনও আছে, তুমি চাইলে নিজের মতো অ্যাসেস করে ডিসিশন নিতে পারো। আর যেটা বললাম যে এক্সপেক্টেড ডেটটা ছিল হচ্ছে আমাদের পরবর্তী মাসের যে ফার্স্ট উইক সেটা, আর যদি এটা কোনো কিছু পরিবর্তন হয় বা যদি মডিফাই করা হয় SMS এর মাধ্যমে হোক, কল দিয়ে হোক বা আমাদের ব্রাঞ্চ থেকে হোক তুমি জানতে পারবা, বা পেজের মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে। সো সবাইকে ধন্যবাদ যারা আমাদের সাথে আজকে লাইভে ছিলা। আমরা হচ্ছে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি সব পরিস্থিতি ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই তোমাদের সাথে আমাদের ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।